আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মুহাইমিন। আই এম ফ্রম বিউপি। আমি বর্তমানে বিউপিতে এফবিএস ফ্যাকাল্টি বিবিএ করছি। And today I will be conducting the session of UP 2022-2023 FASS and F3+ question analysis. Basically আমরা একদম প্রথমেই কোশ্চেন অ্যানালাইসিসে না গিয়ে আমি তোমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন, তোমরা জানো যে বিউপি বাংলাদেশে ওয়ান অফ দ্য 46 পাবলিক ইউনিভার্সিটিস। বিউপি হচ্ছে 2008 সালে এস্টাবলিশ এবং বাংলাদেশের 31st পাবলিক ইউনিভার্সিটি। বিউপি সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিই। আমি জানি তোমরা হয়তো অনেক কিছু জানো। বিউপি অনেক সেকেন্ড টাইম আরও অ্যাপ্লাই করে এবং বিউপির সেকেন্ড টাইমের চান্সও অনেক ভালো থাকে। সো শুধুমাত্র সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার হিসাবটা যদি আমি আলাদা রাখি, বিউপি অ্যাজ এ ইউনিভার্সিটি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারি যেগুলো তোমাদেরকে হেল্প করবে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, বিউপিতে আমি এফবিএস ফ্যাকাল্টিতে 2021 সেশনে ভর্তি হই। এখন এই রাউন্ড দ্য ইয়ার্স বিউপির কোশ্চেন প্যাটার্নের প্রতিবারই কিছু না কিছু চেঞ্জেস আসে। কোয়ালিফিকেশন বলো, এলিজিবিলিটি বলো, অন্য যে কোনো ইস্যুতেই কিছু না কিছু চেঞ্জেস আসতেই থাকে, রাইট? এন্ড বিউপির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি আমি বলি, বিউপির কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর যেরকম ডিমান্ডস, সবগুলোর যেরকম কোশ্চেনস থাকে, ওগুলো স্ট্যান্ডার্ডের তুলনায় মোটামুটি বলতে পারো যে বিউপি কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক ভালো হয়। কারণ বিউপির কোশ্চেন শুধুমাত্র এমন না যে 8-10টা আমাদের পাবলিক যে কোনো এক্সামের মতো হয়ে থাকে। বিউপির অ্যাডমিশন কোশ্চেন বলো, পুরো প্রসিজিওর বলো, প্রতিটাই অনেক সিস্টেমেটিক ওয়েতে হয়ে থাকে। তোমরা একটা গ্লিমস পেতে পারো যে অ্যাকচুয়ালি বিউপি কিভাবে রান ডাউন হয়। ওকে, সো আমি ওদিকে খুব একটা ফোকাস করতেছি না। আমি আজকে তোমাদের কিছু কোশ্চেন বা বিউপি ফ্যাকাল্টি সম্পর্কে আইডিয়া দিই। আরো কিছু বিউপি অ্যাকচুয়ালি বেসিক্যালি 5টা ফ্যাকাল্টি আছে আমাদের। এর মধ্যে আমাদের ইয়ার মধ্যে এফবিএস, এফএএসএস, এফট্রিপলএস, এফএমএস আর এফএসটি নামে 5টা ফ্যাকাল্টি আছে। আমাদের এফএমএস হচ্ছে মেডিকেল স্টাডিজের একটা ফ্যাকাল্টি, তো এটা আমরা যাচ্ছি না কারণ বিউপির আন্ডারে আরো অনেক অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটস থাকে এবং আছে। ওগুলো সার্টিফিকেটস বিউপি থেকে নেয়, অনেক কমপ্লেক্স একটা ইস্যু। আমরা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টে 4টা ফ্যাকাল্টিতে এক্সাম দিতে পারি: এফএসটি, এফবিএস, এফএএসএস আর এফট্রিপলএস। এর মধ্যে সায়েন্স ফ্যাকাল্টির জন্য এফএসটি, আর সায়েন্স ফ্যাকাল্টি মোটামুটি 4টা ইয়াতেই এক্সাম দিতে পারে, ডিপেন্ড করে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে। কারোর জিপিএ এর উপর ডিপেন্ড করে ওদের এলিজিবিলিটিটা ধরা হয়। ওকে, এটা ছাড়াও বিউপিতে কে শুধু এফবিএস এর মধ্যে শুধু বিজনেস ফ্যাকাল্টির বা কমার্স স্টুডেন্টরা এক্সাম দিতে পারে এরকম না, সবাই এক্সাম দিতে পারে এফবিএস ফ্যাকাল্টিতে। আর্টসেরাও দিতে পারে, কমার্স স্টুডেন্টরাও দিতে পারে, আবার সায়েন্সেরাও দিতে পারে। এফএএসএস, এফট্রিপলএস বলো, এফট্রিপলএস, এফএএসএস সবাই মোটামুটি এক্সাম দিতে পারে। সো আর্টস স্টুডেন্টদের জন্য এফএসটি ছাড়া বাকি 3টা ফ্যাকাল্টি মোটামুটি ওপেন থাকে। আবার কমার্স স্টুডেন্ট যারা আছে, তোমরা কমার্স স্টুডেন্টদের জন্য এফবিএস সহ আরো এফএসএস এবং এফএএসএস আর 2টা ফ্যাকাল্টি ওপেন থাকছে। আমাদের কোশ্চেন প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশনের কথা আমরা একটু বলি। এফএসটি সায়েন্স ফ্যাকাল্টি, আমরা যেটা আজকে এফএএসএস এবং এফট্রিপলএস নিয়ে বলছি, এফএএসএস এবং এফট্রিপলএস দুটোরই কোশ্চেন প্যাটার্ন সেম। দুটোই 100 মার্কের এক্সাম হয়, দুটোই 60 মিনিট এক্সাম হয় এবং দুটোর মধ্যে আমরা বাংলা এবং ইংরেজি অনেক হাইলি প্রেশারাইজ করে একটা এক্সাম নেই। বাংলাতে 40 এবং ইংরেজিতে 40, সাথে আমাদের জিকে থাকে 20 করে। ওকে, এবং বিউপির কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ এমসিকিউ এবং নেগেটিভ মার্কিং আছে। প্রতিটা ভুল কোশ্চেন আনসারের জন্য তুমি -0.25 করে মার্ক যাবে। সাথে তোমাদের কোনো রিটেন এক্সাম হচ্ছে না, যেটা ঢাবিতে 60 মার্কের এমসিকিউর সাথে আবার 40 মার্কের রিটেন হয়, বাংলাতে 20, ইংরেজিতে 20। বিউপিতে এরকম কোনো রিটেন পার্ট থাকে না, শুধুমাত্রই থাকবে হচ্ছে এমসিকিউ পার্ট। এমসিকিউতে আমি অলরেডি বললাম এফএএস এবং এফট্রিপলএসে 40-40-20 এরকম 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন হয়। আর বাকি যে রইল এফবিএস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টির কোশ্চেন মার্ক ডিস্ট্রিবিউশন অন্যরকম, এফএসটি মার্ক ডিস্ট্রিবিউশন অন্যরকম। এফএসটি এবং এফবিএস ওগুলা মোটামুটি, এফবিএস হচ্ছে 75 মার্কস এক্সাম হয় আর এফএসটি তে হচ্ছে 60 মার্কস এক্সাম হয়। 60 মার্কস এক্সাম 60 মিনিটসে। ওকে, সো আমরা আর দেরি না করে কোশ্চেনটাই চলে যাই। আজকে আমরা এফএএসএস এবং এফএএসএস এবং এফট্রিপলএস এর কোশ্চেনগুলো সলভ করব 2022 সেশনে। ওকে, একদম প্রথম কোশ্চেনটা যেটা আমাদের
সেটা হচ্ছে হুইচ ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ ভিক্সেন। তোমরা অলরেডি অনেকে অনেক কোশ্চেন সলভ করে থাকো। এখন কোশ্চেন সলভ করা ওয়ান অফ দ্য মেইন রিজন কি? কোশ্চেন সলভ করা ওয়ান অফ দ্য মেইন রিজন থাকে হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম, কোশ্চেনটা কিরকম হবে সেটা সম্পর্কে আমাদের জানা। কোশ্চেনটা কিরকম ভাবে আসতে পারে, কারণ প্রতিবারে এমন হয় যে একই কোশ্চেন রিপিট হবে এরকম খুব সাধারণত হয় না। কোশ্চেনটা কিরকম হতে পারে, এইরকম কোশ্চেনই হয়তো পরের বার হতে পারে রকম, বাট নট একই কোশ্চেন। ওকে, সো এই দেখো আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ ভিক্সেন। এটা কি একটা জেন্ডার রিলেটেড কোশ্চেন। ওকে, তো জেন্ডার রিলেটেড কোশ্চেনে কি হয়, সো আমরা কি মাস্কুলিন আর ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এই চার রকমের জেন্ডারের মধ্যে যে কোনো একটা জেন্ডার দেওয়া থাকে। আমাদের তাহলে কি যেহেতু একটা কোশ্চেন হলো আমি প্রথমেই জেন্ডার রিলেটেড, সো আমাদের কোশ্চেন অ্যানালাইজ যখন করব আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে জেন্ডার টপিকটাও পড়তে হবে। ওকে, কিভাবে করব? কোশ্চেনটা একটু ট্রিকি। আমাদের বলছে মাস্কুলিন জেন্ডার অফ ভিক্সেন। ওকে, সো ভিক্সেন ইটসেলফ ইজ এ ফেমিনিন জেন্ডার। কার? ফক্সের। ওকে, একদম সোজাভাবে বললে ফক্স ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ ভিক্সেন। ফক্সের স্ত্রী ফর্ম বা স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন, শেয়াল, খেচিয়ালি। ওকে, নেক্সট কোশ্চেন গায়ে চলে যাই। I know that he is honest, the underline part. I know that he is honest. He is honest এই পোরশনটায় that he is honest এই পোরশনটায় আন্ডারলাইন পোরশনটায় কি? এখানে দুটো ক্লজ আছে। বেসিক্যালি এখানে একটা কানেক্টিং ওয়ার্ড আছে that, এটার সাথে এটা একটা এবং এইটা একটা, দুইটা আলাদা আলাদা ক্লজ আছে। দুইটা আলাদা আলাদা ক্লজের দুই রকম নাম আছে। প্রথমটা আই নো, এটা যদি আমি বলি ক্লজ বেসিক্যালি প্রিন্সিপাল ক্লজ হতে পারে, যেটাকে আমরা বলি যে মেইন ক্লজ হতে পারে, একদম স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা হতে পারে কি সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং ক্লজ। ওকে, সো সাবঅর্ডিনেট ক্লজ কি হয়, সেটা অ্যাকচুয়ালি এই ক্লজটার উপরে ডিপেন্ডেন্ট হয়। ওকে, সো এই ক্লজটা আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ, মানে এই পোরশনটা, এই ক্লজটা এটার উপর ডিপেন্ড করে। যে আমি কি শুধু এই পোরশনটা লিখতাম এই সেন্টেন্সের প্রথম ক্লজটা আই নো, এটা ইটসেলফ একটা মিনিং ক্রিয়েট করে, রাইট, আমি জানি। আর যদি পরের পোরশনটা লিখি দ্যাট হি ইজ অনেস্ট, এই পোরশনটা যদি আমি বলি দ্যাট হি ইজ অনেস্ট, হোয়াট হি ইজ অনেস্ট, আমি একটা কোশ্চেন ক্রিয়েট, পাল্টা কোশ্চেন করতে পারি না যে কি সে যে অনেস্ট মানে কি। সো এই দ্যাটের আগে তার মানে ডিফারেন্টলি এমন কোনো কিছু ছিল যেটা আমি জানি না। সো এই পোরশনটা আমার এই পোরশনটাকে বা এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট। এরকম যেই ক্লজগুলো এক মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয় সেগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট টাইম যদি আমি ওয়ার্ক ফার্স্ট, একদম কমন কোশ্চেন, প্রতিবারই এই কোশ্চেনটা বা এরকম কোশ্চেন খুবই বারবার আসে। ওয়ার্ক ফার্স্ট লেস্ট, লেস্ট যুক্ত কোন একটা সেন্টেন্স এর পরের ভার্বটা নরমালি কি হয় সবাই জানে, এটা একদম ক্লাস 4 5 থেকে সবাই পড়ে আসছে। লেস্ট যুক্ত কোন সেন্টেন্সের প্রথম ভার্বটা হয় শুড, বাকি আর কোনটাতে শুড নেই। সো আমাদের কারেক্ট অ্যানসার শুড মিস দ্য ট্রেন। ওকে, আমি এখানে একটা ছোট্ট ট্রিক ইউজ করেছি। আমি কোশ্চেনটা দেখে বুঝতে পারছি যে লেস্ট আছে, যেহেতু এখানে আমার কি হবে শুড হবে। সো আমি এখানে ছোট্ট একটা ট্রিক ইউজ করেছি যে আমি যদি চারটা অপশনে পড়তাম, আমার অনেকগুলো, প্রতিটা অপশনে 2 সেকেন্ড করেও লাগে, পুরো চারটা অপশন পড়তে অলমোস্ট 8 সেকেন্ডের মতো লাগতো, রাইট। আমি 8 সেকেন্ডটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র যেই অপশনটা শুড আছে সেটা দেখলাম এবং সেটাই আমি দাগালাম। মোস্ট অফ দা কেসেস হ্যাঁ এমন হয় যে অনেকগুলো অপশনের মধ্যে শুড থাকে, তখন আমার সবগুলো পড়তে হয়। আর আমি দেখছি যে চারটা অপশনের মধ্যে শুধুমাত্র একটাতেই শুড আছে, তাহলে সেই সেন্টেন্সটা, সেই অপশনটাই কি হবে আমার কারেক্ট। এভাবে আমি দাগাতে পারি। ওকে, তো আমি এখানে 8 সেকেন্ডে দেখে শুধুমাত্র যদি শুড দেখে শুড দাগালাম, সেটা আমার কতক্ষণ টাইম লাগে? 1 সেকেন্ড। এখানে বা 2 সেকেন্ড। এখানে আমার অলমোস্ট মিনিমাম 6 সেকেন্ডের মতো সেভ হয়, সেই যেটা আমি অন্য একটা পরের কোশ্চেনে দেখতে পারবো। ওকে, এর পরের কোশ্চেনটা যদি আমি দেখি, the food choices vary in city,
the food choices vary in series, some common foods are always in demand, মানে মানুষের খাদ্যাভ্যাসের অনেক রকমের চয়েস থাকে। ওকে, এক একজনের চয়েস এক এক রকম। সাম কমন ফুডস আর অলওয়েজ ইন ডিমান্ড, এখানে এই গ্যাপটায় কি বসবে, রাইট? সো এই গ্যাপটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি বসবে সেটা আমাদের বের করতে হবে। এখানে যেহেতু মানুষের ফুড চয়েস নিয়ে বলছে এবং মানুষের ফুড চয়েস গুলো ভ্যারি করে, সাম কমন ফুডস আর অলওয়েজ ইন ডিমান্ড, এই কমন ফুড গুলো এই বিভিন্ন রকমের ফুডের উপর ফুডকে ইন্ডিকেট করছে না, যে ফুড চয়েসেস মানে মানুষের মানে খাবারের এক এক রকমের এক একজনের চয়েস থাকে। ওকে, সো এখানে এই কমন ফুডগুলো এই ফুডের মধ্যে ইনক্লুডেড না, এবং এই ফুডগুলাই ইন্ডিকেট করছে। সো আমি এখানে সিন্স যদি ইউজ করি, অপশন টেস্ট করছি, আমি যদি সিন্স ইউজ করি, the food choices vary in series since some common foods are always in demand, যেহেতু কিছু কমন ফুড এই ইয়ার উপর ডিমান্ডেড কন্টিনিউয়াস ডিমান্ডে থাকে। সো এই সিন্স যদি আমি ওয়ার্ডটা ইউজ করি, আমার এইটা কি আন্ডারলাইন পোরশন যদি ইউজ করি, তাহলে এই পোরশনটা কি ঠিক অ্যানসার হচ্ছে? ডেফিনেটলি না, বাট এটা কোনোভাবে এটার উপর ডিপেন্ডেন্ট না। সো আমার এমন কোন একটা কিছু হবে সেটা এটা এটার উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বিকজ এটা একটা ওয়ার্ড যেটা হচ্ছে ডিটারমাইন করে যে এটা এটার উপর ডিপেন্ডেন্ট। বাট because some foods are always in demand, দুইটা ওয়ার্ড সেন্টেন্সের পোরশনে বা দুইটা ক্লজই কন্ট্রাডিক্টরি। সো এরকম কোনো কিছু এখানে মিন করছে না যেটা একটা একটা কন্ট্রাডিক্টরি। ওকে, সো আমরা এখানে বিকজ অফ হচ্ছে না, as some foods are always in demand, এখানে এমন কোনো কিছু ইন্ডিকেট করে না যেহেতু মিন করার মতো। সো আমাদের কারেক্ট অপশন যেটা বাকি থাকে সেটা কি while some common foods are always in demand, মানুষের ফুড চয়েস ভ্যারি করতেই পারে, কিন্তু কিছু ফুড থাকে যেগুলা মানুষের কি সব সময় ডিমান্ডে থাকে। যেমন আমাদের একই ধরেন আমরা কারোর হচ্ছে মিষ্টি পছন্দ, কারোর ঝাল পছন্দ, কারোর হচ্ছে আবার টক পছন্দ, বাট একটা খাবার ফুচকা এরকম একটা খাবার মোটামুটি যাদের ঝাল পছন্দ সেও খাচ্ছে, মোটামুটি যাদের মিষ্টি পছন্দ সেও খাচ্ছে, আবার যাদের মিষ্টি পছন্দ না সেও খাচ্ছে। তো এরকম কিছু কমন ফুডস থাকে যেগুলো হচ্ছে সবার চয়েস লিস্টে থাকে। ওকে, এতে ডিমান্ড এরকম হয়। নেক্সট কোশ্চেন, হু রোট দ্য বুক ম্যান এন্ড সুপারম্যান, এই কোশ্চেনটার অ্যানসার আমি এখনই দিচ্ছি না, তোমাদেরকে আগে কিছু কোশ্চেনের মানে কিছু ছোট ইনফরমেশন দেই। বিউপিতে শুধুমাত্র টেক্সট বুক বা শুধুমাত্র গ্রামার কোশ্চেন আসবে এরকম যদি তোমাদের ধারণা থাকে, সেটা অ্যাকচুয়ালি আমি খুব একটা ভুল বলবো না। হ্যাঁ, গ্রামার এবং টেক্সট বুকে মোস্ট অফ দা কোশ্চেনস আছে, বাট কিছু কোশ্চেন এমনও থাকে যেগুলো হচ্ছে লিটারেচার পার্ট থেকে আসে। এখন কথা হচ্ছে লিটারেচার পার্ট থেকে ভাই আমি কোথা থেকে পড়বো বা লিটারেচার পার্ট কি আসবে? অ্যাডমিশন টাইম এমন একটা টাইম যে তোমাদেরকে শুধুমাত্র গতানুগতিক পড়াই তোমাদেরকে এগিয়ে নিতে পারে না, তোমাদের অ্যাকচুয়ালি দরকার হয় একটা গাইডলাইন। এরকম বেসিক্যালি গাইডলাইন গুলো তুমি কোনো না কোনো কাউকে ফলো করো, যারা কেউ তোমাকে ওইরকম ইন্ডিকেশন দিচ্ছে তুমি এগুলা পড়ো বা এইভাবে পড়ো বা এগুলাও কে ফলো করো, এইভাবে ওভারঅল সবকিছু মিলিয়ে হচ্ছে তোমার পুরো ওভারঅল একটা সেটআপ, পুরো ওভারঅল একটা প্রিপারেশন হয়। ওকে, সো এখানে এই যে লিটারেচারের কোশ্চেনটা হু রোট দ্য বুক ম্যান এন্ড সুপারম্যান, এই কোশ্চেন অ্যানসারটা হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যানসারটা হচ্ছে আমাদের জর্জ বার্নার্ড শ। এটা এখানে আমরা অনেকে জিবি শ হিসাবেও লিখে থাকি, জিবি। ওকে, তো জর্জ বার্নার্ড শ হচ্ছে ম্যান এন্ড সুপারম্যানের রাইটার। এখানে একদম লিটারেচার পার্ট বোঝার কোনো কিছু নেই, তো একদম যখন জর্জ ম্যান এন্ড সুপারম্যান লিখবো, রাইটারকে জিবি শ। ওকে, ইজ ট্রেমলিং ড্যাশ ফেয়ার, এই কোশ্চেনটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা মানে গ্রেট এক্সাম্পল ইজ ট্রেমলিং ড্যাশ ফেয়ার। ফিয়ারের সাথে আমরা কি কি প্রিপোজিশনস ইউজ করি? প্রিপোজিশনের কাজকে দুটো ওয়ার্ডকে কানেক্ট করবে, ট্রেমলিং আর ফিয়ার, এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করতেছে। এমন কি একটা ওয়ার্ড ইউজ করব সেটা হচ্ছে আমাদেরকে ফিয়ার আর ট্রেমলিং কে কানেক্ট করে। ট্রেমলিং এর সাথে একমাত্র আমাদের যায় হচ্ছে ট্রেমলিং উইথ ফিয়ার, মানে কি ভয়ের সাথে কাঁপছে। তো এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্সাম্পল। এখন আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস পার্টে যাই, যে এই কোশ্চেন থেকে আমি কি বুঝতে পারি? আমরা শুধু
6 নাম্বার কোশ্চেন অলরেডি আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনে চলে এসেছি। এরকম আরো অনেকগুলো কোশ্চেন পাবো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না হলেও প্রিপোজিশন মানে প্রিপোজিশন এর ইউজেস বা অ্যাপ্লিকেশন থাকবে। ওকে, এরপরে প্রশ্নটায় যাই আমরা। which of the following verbs takes gerund as object? so এই ইয়াটায় আমাদের gerund ইউজ করতে হবে এবং gerund হিসেবে কোনটা অবজেক্টের রূপে ব্যবহৃত হয়। এর মধ্যে এই অপশনগুলো আমাদের একমাত্র স্টপ আমাদের জিরান্ডের অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। বাকি যে এগুলো ছিল হেজিটেট, ফল, ফেইল এন্ড প্রপোজ, এই তিনটার একটাও অবজেক্ট রূপে কখনো ব্যবহৃত হয় না এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হলেও সেগুলো জিরান্ড রূপে কখনো একই সাথে জিরান্ড এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হয় না। দ্য কারেক্ট অ্যানসার হিয়ার ইজ স্টপ। নেক্সট, what is the antonym of instinctively? so instinctively মানে কি? কেউ হচ্ছে তাদের সহজাত প্রবৃত্তি দিয়ে সেটাকে ডিটেক্ট করা। আমি একটা কোনো কাজ করছি বা আমি একটা কোনো কিছু করছি যেটা হচ্ছে আমাদেরকে কোনো নরমাল রুল বা কোনো কিছু ফলো করে না, সেটা কি হয় অ্যাকচুয়ালি যে ইয়াটা হচ্ছে সেটা গতানুগতিক থেকে বাইরে। আমরা নরমালি যেগুলো করি সেগুলোর গতানুগতিক থেকে বাইরে সলভ করি। ইনস্টিংক্টিভলি এটা অ্যাকচুয়াল অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে আমাদের আর্টিফিশিয়ালি। ইনটুইটিভলি বা ইনস্টিংক্টিভলি অনেকটা একই রকম মিন করে, যার কারণে এটা এদের অ্যান্টোনিম মিন করছে না। একমাত্র এখানে অ্যান্টোনিম হচ্ছে আর্টিফিশিয়ালি। ওকে, সো আর্টিফিশিয়ালি বলতে বোঝাচ্ছে কৃত্রিম ভাবে। ঠিক আছে, সো এখন আমি কেউ একজন আমাকে যদি অ্যাটাক করে, সো আমি ওকে কি করব? পাল্টা আক্রমণ করব। সেটাই কি আমাদের সহজাত প্রবৃত্তি? সেটাই হচ্ছে আমাদের ইনস্টিংক্টিভলি। বাট ইনস্টিংক্টিভলির অপোজিট, কেউ যদি আমাকে অ্যাটাক করছে, আমি হচ্ছে মহাত্মা গান্ধী হয়ে গেলাম, আমি বলছি ঠিক আছে আমাকে আরেক গালে মারো, সেটা কি? সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি কোনো কিছু করা। ওকে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্টোনিম অফ দ্যাট ওয়ার্ড ইনস্টিংক্টিভলি। এখন এই 8 নাম্বার কোশ্চেনে আমরা অলরেডি 8 নাম্বার কোশ্চেন আমরা ভোক্যাবে চলে আসছি। আমি সব সময় যখন যেখানেই কাউকে পড়াই বা ইয়া করি না কেন, ভোক্যাব এই জিনিসটা মোটামুটি সবারই অনেক বড় একটা উইকনেস থাকে, রাইট? কিন্তু দেখা যায় কি প্রতিটা অ্যাডমিশন কোশ্চেনেই প্রতি যে কোনোখানে তুমি অ্যাডমিশন দাও না কেন, তো অ্যাট লিস্ট 10% কোশ্চেন থাকে হচ্ছে, অ্যাট লিস্ট 10% কোশ্চেন থাকে হচ্ছে ভোক্যাব থেকে। যদি এখানে বিইউপি তে এফএস এফটি বলতে 40 মার্কের ইংলিশ হয়, এখানে 10% থাকবে হচ্ছে আমাদের ভোক্যাব। এটা মাস্ট। তুমি যে কোনো কোশ্চেন অ্যানালাইসিস করো না কেন, সব সময় দেখবা অ্যাট লিস্ট 4টা কোশ্চেন আমাদের, যদি এখানে ইংলিশ 40 মার্ক হয় তাহলে 4টা কোশ্চেন আমাদের ভোক্যাব থেকে থাকবেই। এট দ্য এন্ড অফ দ্য সেশন তুমি যদি ইয়া না করো, মিলিয়ে নিতে পারো যে আমি 8 নাম্বার কোশ্চেনের প্রথম কোশ্চেনটা পাইছি ভোক্যাবের, আরো 3টা কোশ্চেন হয়তো আমি ভোক্যাবের পাবো, 3টা মিনিমাম পাবো, যে আমার 40টা কোশ্চেন শেষ হতে হতে। ওকে, সেই ছিল আমাদের প্রথম কোশ্চেনটা। The boy running around as if মানে সে কি কোনো কিছুকে তুলনা করছে বা সে কোনো কিছুকে বলছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু না। যদি এমন কোনো ইনসিডেন্ট থাকে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু না, আমি ইমাজিন করে নিচ্ছি, যে কোনো কিছু ইমাজিনারি বা ট্রু না কোনো ইনসিডেন্ট যেটা হচ্ছে আমি কল্পনা করে নিচ্ছি, সেগুলোর সাথে আমরা ওয়্যার ভার্বটা ইউজ করি, অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। এখন অপশনে যেটাই থাকুক না কেন, এমন কোন একটা কিছু ইন্ডিকেট করা হচ্ছে যেটা হচ্ছে ট্রু কোনো ইনসিডেন্টকে ডিনোট করে না, কোন কিছুকে ভাবানুবাদ হিসেবে উল্লেখ করে, সেটাকে আমরা ওয়্যার ইউজ করি। ওকে, what is the synonym of perseverance? synonym, আমাদের vocab number 2 10 নাম্বার কোশ্চেনে আমি দুটো vocab পেয়ে গেছি, synonym অ্যান্টোনিম দুটোই পেয়েছি। পারসিভারেন্স এক্স্যাক্টলি ওয়ার্ডটা মিন করে হচ্ছে ধৈর্য। সেখানে সিনোনিম, এই সিনোনিম এখানে কোন ইয়াটা মিন করছে? আমাদের ধৈর্যর একমাত্র ক্লিয়ার एग्जांपल হতে পারে যে আমি কোন একটা কিছু নিয়ে পড়ে আছি, যে আমি একটা কোনো কিছু করব, তখন সেটাকে আমি মানে কত ভালোভাবে করতে পারি বা কত
প্রিসাইজলি করি সেগুলো হচ্ছে আমাদের পার্সিভারেন্সের এক্সাম্পল। ফর এক্সাম্পল তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বেসিক্যালি সবাই পার্সিভারেন্সের একটা গ্রেট এক্সাম্পল। কজ অ্যাডমিশন ক্যান্ডিডেট মানে 3 মাস কি একদম ধুমসে পড়াশোনা করতে হয়, রাইট? সো এই 3 মাস 4 মাস যেটুকু টাইমে তোমরা পাও না কেন বিউপির কিন্তু সবার আগে হয়, সো ডেফিনেটলি 3 মাসই পাচ্ছ তুমি বিউপির জন্য। এই 3 মাস কি হয় তোমাদের মোটামুটি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি পড়তে হয় এবং সেই পড়াটাকে আমরা বলি পারসিস্টেন্ট। ওকে, সেখানে সিনোনিম যেহেতু বলছে সমার্থক শব্দ বাংলায়, সেটাকে আমরা বলবো পারসিস্টেন্স। সো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পারসিভারেন্স? ইজ পারসিস্টেন্স। ওকে, নেক্সট কোশ্চেন, the baby sleep now, what is the kind of verb? Right forms of verb সেই ছোটবেলা থেকে ক্লাস 4 5 থেকে আই গেস 5 থেকে ভাগ করছে রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব, fill in the gaps, fill in the gaps. রাইট ফর্মস অফ ভার্ব একদম কমন একটা কোশ্চেন, রাইট? সো এখানে এই কোশ্চেনটার মধ্যে আমরা রাইট ফর্মস অফ ভার্বের একটা রূপ দেখতেছি, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ স্লিপিং। এটা ছাড়াও এটা কোশ্চেনটা মেইন কি করছে যে ভার্বটা কি রকমের ভার্ব। ওকে, এটা ছাড়াও আমাদের আরো অনেক রকমের কোশ্চেন হতে পারে, যেমন রাইট ফর্মস অফ ভার্ব বলতে পারে যে fill in the gap with the right use of verb বা রাইট ফর্মস অফ ভার্ব, একই কোশ্চেন। কখনো এই যে এটার মতো কোশ্চেন আসতে পারে যে এটা কি ধরনের ভার্ব ইউজ করা হয়েছে, আর কখনো এরকম কোশ্চেন আসতে পারে যে এখানে আমার ভার্বটার মিসইউজ হয়েছে কোথায় সেটা ইন্ডিকেট করো, বা ভার্ব যেটা ভুল ইউজ হয়েছে সেটাকে আবার কারেক্ট করো, এরকম টাইপ কোশ্চেন আসতে পারে। তো রাইট ফর্মস অফ ভার্ব বেসিক্যালি কি হচ্ছে একই কোশ্চেনই বা একই টপিকের কোশ্চেনই ঘুরে পেঁচে অনেক রকম ভাবে আসতে পারে। ওকে, এখানে এটা হচ্ছে the baby, রাইট ফর্মস অফ ভার্ব এখানে স্লিপিং বলে দিয়েছে অলরেডি, অ্যাকচুয়ালি হবে is sleeping। এখানে আমাদের অপশন ছিল ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া যেগুলো হচ্ছে কর্ম আছে, the baby is sleeping এখানে কোনো কর্ম নাই, সো ইনট্রানজিটিভ ভার্ব এটা ট্রানজিটিভ হবে না। সো এখানে যদি কোনো কর্ম নাই তাহলে সেই ভার্বটা অ্যাকচুয়ালি কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ওকে, তার বাকিগুলো পজিটিভ ভার্ব বা কগনিটিভ ভার্ব দেখাই লাগতেছে না, সো যেহেতু ট্রানজিটিভ ভার্ব না তো সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট, ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এই অপশন এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বুক থেকে একদম হুবহু একটা কোশ্চেন নাও। ওল্ড ম্যান এট দ্য ব্রিজের মূল অর্থ হচ্ছে টেক্সট বুক লিটারেচার পার্টের এই আটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের একটা লিটারেচারের পার্ট। সো অলরেডি আমরা লিটারেচারের সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। সো এটা হচ্ছে আমাদের এই ওল্ড ম্যান এট দ্য ব্রিজের মূল ভাব হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাজেডি অফ ওয়ার। ওকে, সো তোমরা যারা টেক্সট বুক অলরেডি ফলো করতেছো তাদের অলরেডি ইয়াটার কাহিনী জানার কথা, ওল্ড ম্যান এট দ্য ব্রিজের কাহিনীটা জানার কথা। যারা জানো না তারা অ্যাকচুয়ালি টেক্সট বুকটা পড়ার কোনো বিকল্প নেই। কেন আমি কথাটা বলছি, বেসিক্যালি শুধু গ্রামার থেকে কোশ্চেন হয় এটা তো নাই, আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে শুধু গ্রামার না, অ্যাকচুয়ালি ইংরেজিতে 40 মার্ক তুমি যেখানেই যাও না কেন, ভোক্যাব গুলো বলো না কেন, সবগুলোই অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কোনো না কোনো ভাবে লিংকড থাকে। ওকে, সো টেক্সট বুক ছাড়া কেউ যদি বলে যে টেক্সট বুক এখন আগে তো অনেক পড়ছো, এইচএসসি তো দিছো, টেক্সট বুক তো পড়ছোই, বা টেক্সট বুক যদি না পড়ে থাকো পড়ার দরকার নেই, এখন এই বইটা পড়ো বা ওই বইটা পড়ো, হ্যাঁ ফাইন বই পড়তে পারো, বাট যে কোনো বই পড়ো না কেন তোমার সবার প্রথমে প্রায়োরিটি পাবে, একদম প্রথমে প্রায়োরিটি পাবে হচ্ছে টেক্সট বুক। কারণ এই টেক্সট বুক থেকে তোমার কোশ্চেন আসবে সবচেয়ে বেশি। এখন হয়তো এমন মনে হতে পারে যে ভাই টেক্সট বুক থেকে কিভাবে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, টেক্সট বুকটা যদি তুমি ঠিকভাবে পড়ো তাহলে এরকম ডাইরেক্ট কিছু কোশ্চেন থাকে যে ওল্ড ম্যান এট দ্য ব্রিজ এর মূল ভাব কি। কোন একটা কোশ্চেন আমার ঠিক খেয়াল নেই কোন বছরের কোশ্চেনে একটা কোশ্চেন ছিল যে একটা পান্ডা বছরে কয় কেজি বাঁশ খায়। আমি যতগুলো স্টুডেন্ট পড়াই মোটামুটি সবাইকে আমি এক্সাম্পলটা দিয়েছি যে একটা পান্ডা দিনে কতটুকু বাঁশ খায়। এই একটা সিম্পল ইনফরমেশন, হ্যাঁ অনেক সিম্পল ইনফরমেশন, আমরা কয়জন জানি, বাট তুমি জানো না আমি জানি না, যে টেক্সট বুকটা পড়ছে সে কিন্তু ঠিকই জানে, কারণ এই ইনফরমেশনটা একমাত্র ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে ছিল। ওকে, সো এরকম অনেক কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে আমরা নরমালি জানার কথা না। এই যে এরকম টাইপ কোশ্চেন আমি কোনো জিকে দাও করি নাই, করবো না আই গেস,
বাট এগুলো কোথায় থাকতেছে? ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে থাকতেছে। এবং যেহেতু আমার ইংরেজির উপরে হচ্ছে, আমার এইচএসসি সিলেবাসের উপর হচ্ছে, সো ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়া খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন আই গো টু রহিম। হিয়ার রহিম ইজ, আমি কার কাছে যাচ্ছি? গো টু রহিম। এখানে টু হচ্ছে ইনফিনিটিভ। কার কাছে যাচ্ছি? রহিমের কাছে যাচ্ছি। সো এখানে রহিম কি একজন স্পেসিফিক মানুষ বা স্পেসিফিক নাম? এরকম স্পেসিফিক মানুষ বা স্পেসিফিক নামকে আমরা কি হিসাবে ইউজ করি? এখানে নাউনটাই আমাদের অপশন ছিল কি জেরান্ড হিসেবে ইউজ হওয়া বা ইনফিনিট হিসেবে ইউজ হওয়া বা পার্টিসিপেল হিসেবে ইউজ হওয়া। এখানে রহিম একদম ডিরেক্টলি নাউনকেই ইন্ডিকেট করে। ওকে, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। এখন আমার পকেটে কিছু মানি আছে, মানে এই মানি একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, রাইট? আমার পকেটে কিছু মানি আছে, একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। তখন এরকম কোনো অ্যামাউন্ট বোঝায় যেগুলো হচ্ছে আমি কাউন্ট করতে পারি, রাইট? যেগুলোকে আমি কাউন্ট করতে পারি তখন আমরা এ লিটল ইউজ করি। ওকে, এখানে ফিউ আছে, ফিউ হতে পারতো, মেনিও হতে পারতো, এ ফিউ হতে পারতো। এর মধ্যে একমাত্র এ লিটলটাই হচ্ছে কাউন্ট করা যায়। আর মেনি তো ডেফিনেটলি হবে না, যে আমার পকেটে কিছু মানি বা আছে সেটা আমি বুঝতেই পারছি, অনেক টাকা আছে সেটা তো ডেফিনেটলি বোঝাচ্ছে না। সো এখানে হচ্ছে কিছু মানি আছে এটা বোঝাচ্ছে যেটাকে আমি কাউন্ট করতে পারি। যেরকম কাউন্টেবল কোনো কিছু যদি থাকে তখন সেটাকে আমরা কি এ লিটল ইউজ করি। ওকে, দেন ইট ইজ ইউ হু হ্যাজ টু বি। এখানে হু যুক্ত একটা সেন্টেন্স, যেটা কোশ্চেন আছে ইট ইজ ইউ হু হ্যাজ টু বি। হু যুক্ত কোনো সেন্টেন্সের প্রথম ভার্বটা যদি দিকে ইজ হয়, তার মানে কি কোন ইনসিডেন্টটা প্রেজেন্ট কোনো কিছু বোঝাচ্ছে, এটার উপর বেস করেই পরের ভার্বটা হয়। ইট ইজ ইউ হু ইজ টু ব্লেম। ওকে, সো এখানে ইজ এর উপর ডিপেন্ড করে পরের যে ভার্বটা সেটা হবে। তো কারেক্ট অ্যানসার ইজ বি। এরপরটা the virtuous dash always be happy. ভার্চুয়াস, এখানে এ ভার্চুয়াস একটা কমন জেনারেশন অফ পিপল কে বোঝাচ্ছে, মানে অনেকগুলা মানুষ তাদের মধ্যে যারা ভার্চুয়াস। আমি তো স্পেসিফিক করে কাউকে বলছি না, অনেকগুলা স্পেসিফিক মানুষকে বোঝাচ্ছে, কমন একটা জাতিকে বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। এরকম যদি একটা কমন নাউনের থাকে তখন আমরা নরমালি ভার্বের ক্ষেত্রে আর অথবা ওয়্যার ইউজ করি। বাট এখানে যেহেতু ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি, ওয়্যারও হতে পারতো আর আরও হতে পারতো, রাইট? সো ওয়্যার কেন হচ্ছে না, আর কেন হচ্ছে? কারণ ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি এটা একটা কি মোটামুটি চিরন্তন সত্য, রাইট? সো এরকম যদি কোনো চিরন্তন সত্য বা অ্যাসারশন ইউজ করি আমরা, তখন আমরা সেগুলোকে ওই সেন্টেন্সে অলওয়েজ প্রেজেন্ট ফর্মটা দেই। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ওকে, দেন he dreams dash running his own business. He dreams এর সাথে আমাদের কি ইউজ হয়? এটা হচ্ছে আমাদের একটা appropriate preposition এর एग्जांपल। So by this time তোমরা অলরেডি appropriate preposition এর 2 থেকে 3টা কোশ্চেনের মতো পেয়ে গেছো। appropriate preposition এর কোশ্চেন মানে কন্টিনিউয়াস আসতেই থাকে। সো নরমালি যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট হয় তাদের প্রথম যে ইয়াটা থাকে ফার্স্ট স্পিচ, তো অবভিয়াসলি এটা আমাদের ফার্স্ট পার্ট, রাইট? সো ফার্স্ট স্পিচের যদি আমি বলি যে খুব সিলেক্টিভলি তুমি শুধু একটা টপিকে পড়ো, ফার্স্ট স্পিচ থেকে একটা টপিকে, যদি কোনো টপিক তোমার পড়ার টাইম নেই, তোমাদের আধা ঘন্টা টাইম আছে, আমি তোমাকে সাজেস্ট করবো আধা ঘন্টা তুমি শুধুমাত্র প্রিপোজিশনে পড়ো। হয়তো বা আসবে না কমন, আই নো, বাট মানে প্রিপোজিশনের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য বললাম যে অ্যাকচুয়ালি প্রিপোজিশনে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইম্পর্টেন্সটা কেমন একটা ইন্টারেস্টের জন্য। সো দ্য কারেক্ট অ্যানসার হিয়ার ইজ হি ড্রিমস অফ রানিং হিজ ওন বিজনেস। সে তার নিজের বিজনেস চালানোর স্বপ্ন দেখে। ওকে, দেন she argued dash me, আর্গুর সাথে আমাদের এই যে আরেকটা প্রিপোজিশনের about the marriage, আরেকটা প্রিপোজিশনের একটা एग्जांपल। অলরেডি আমরা 3 বা 4টা কোশ্চেন পেয়ে গেছি যে আমাদের কোশ্চেন কয়টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন কয়টা হতে পারে। she argued dash me with
অ্যাবাউট আমার সাথে আর্গিউ করছে, রাইট? সো এরকম যখন কোনো কোশ্চেন হয় আমার সাথে কোনো কিছু নিয়ে তর্ক করছে, আর্গিউড উইথ মি, কারণ কি আর্গিউ করার কার সাথে? আমার সাথে। আর্গিউড উইথ মি হয়, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একদম ডাইরেক্ট একটা एग्जांपल, কোনো বাছ বিচার নাই, কোনো এক্সেপশন রুল অ্যাপ্লাই হচ্ছে না, একদম ডাইরেক্ট আর্গিউর সাথে উইথ প্রিপোজিশনটা আমরা ইউজ করি। ওকে, I am dash, I am fair dash my sister's dark. I am fair, my sister is dark. So, এখানে আমি এবং আমার বোন, আমাদের দুজনের কম্পারিজন করছি আমি। তখন এরকম হয় যে আমি আমার দুজনের কম্পারিজন করতেছি, একটা হচ্ছে ফেয়ার আর একটা হচ্ছে ডার্ক, দুইটা কি অপোজিট ওয়ার্ডস, রাইট? সো অপোজিট ওয়ার্ডস এর মধ্যে একটা লিংকিং ওয়ার্ড আছে, সেই লিংকিং ওয়ার্ডটা কি করবে? অপোজিট কোনো কিছু মিন করবে। সো অপোজিট কোনো কিছু মিন করবে, লিংকিং ওয়ার্ড হচ্ছে বাট। I am fair but my sister is dark. What type of sentence is it? Let me go. যারা তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স একদম গ্রামারের প্রথম টপিক। আমরা সবার প্রথমে মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কি শিখি? লেটার, লেটারের পরে ওয়ার্ড, ওয়ার্ডের পরে ছোটবেলায় মা আমাদেরকে পড়াতো যে অ আ ক খ, দেন হচ্ছে অ আ ক তে অতে অজগর, আতে আম, কতে কলা, এরকম ওয়ার্ড শিখি। দেন হচ্ছে অজগরটি আসছে, এরকম একটা সেন্টেন্স শিখি। তো আমাদের গ্রামারে একদম ওয়ান অফ দ্য ফার্স্ট বেসিক প্রশ্ন ছিল হচ্ছে আমাদের সেন্টেন্স। তো সেন্টেন্স যখন আমরা পড়ি তখন সেন্টেন্সের টাইপসও করি। এখানে বলছে এই লেট মি গো সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? ওকে, তো এই সেন্টেন্সটার টাইপ কি? এই সেন্টেন্সটার টাইপ হচ্ছে ইম্পারেটিভ। কেন ইম্পারেটিভ? তো লেট মি গো দিয়ে কোনো কিছুকে আদেশ বা উপদেশ বা কোনো রিকোয়েস্ট করা বোঝায়। ওকে, সো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এরকম আদেশ উপদেশ দিয়ে বোঝায়। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো বিবৃতিমূলক সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি তোমরা সবাই জানো, মানে এক্সক্লেমেশন থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরকম, যদি কোনো কিছু না বুঝো এরকম একটা সাইন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরকম একটা কোশ্চেন মার্ক আছে, মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একদম যারা বাচ্চা, যারা কিছু বুঝে না তাদের জন্য এই ছোট্ট একটা টিপ। She reassured me that she has the card. She reassured me. Reassured. এই ভার্বটা কি হয়? ভার্বের past form, right? সাথে একটা that, she dash au, ক্যাপটার মধ্যে কি হবে? সো এখানে দুইটা ইনসিডেন্ট হয়েছে। she reassured me, তার মানে এই ইনসিডেন্টটা হয়ে গেছে, সে আমাকে জানাচ্ছে, মানে জানাইছে যে সে কার্ডটা পোস্ট করছে, যেটা আমাদের পোস্ট রিলেটেড। সো এখানে যেহেতু পোস্ট রিলেটেড, এমন কোনো একটা ইনসিডেন্ট যেটা আগে হয়ে গেছে, সো যেটা আগে হয়ে গেছে সেটা কি আমাদের পাস্ট ফর্ম দিয়ে হতে হবে, রাইট? পাস্ট ফর্মের মধ্যে দুইটা আছে, হ্যাজ পোস্টেড দিয়ে বোঝায় যেটা অলরেডি কাজ হয়ে গেছে, ঠিক আছে, অনেক আগে হয়ে গেছে। আর হ্যাড পোস্টেডও কি? যেটা কাজ হয়ে গেছে। বাট ডিফারেন্স কি? হ্যাজ পোস্টেড তখনই বসতো যখন যে কাজটা হয়ে গেছে বাট সেটা রেজাল্ট এখনো কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? এখানে আমাদের কোনো রেজাল্ট কন্টিনিউ হচ্ছে না, সে জাস্ট কার্ডটা পোস্ট করে দিয়েছে, তো সেটা অনেক আগে হয়েছে। সো আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে এখানে আমাদের হ্যাড পোস্টেড। ওকে, then আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট কোশ্চেনে where dash you, where dash মানে একটা কোশ্চেন করছি আমরা, তুমি তোমার চুল কোথায় কাটাইছো, ঠিক আছে? এখন আমরা একটা কমন মিস্টেক করি, সবাই আমরা বলি যে ধরো আমি কাউকে বলছি চুল কাটাবো, তো আমরা কি বলি যে চুল কাটতেছি, আমার চুলকে আমি নিজে কাটতেছি? অবভিয়াসলি না, আমার চুলটা কি বারবার কেটে দেয়, নাপিত কেটে দেয়। ওকে, ওরা কি করে আমাদের, ওরা আমাদের চুল কাটা, আমরা বলি আমরা চুল কাটাচ্ছি, মানে আমরা এটাকে অন্য কোনো মানুষকে দিয়ে কোনো কাজ করাচ্ছি। যখন এরকম কোনো কাজ হয় যে আমরা অন্য কোনো মানুষকে দিয়ে কাজ করাচ্ছি, where did you cut your hair? আমি কি আমার নিজের চুল কাটছি? আমি আমার নিজের চুল কাটি নাই। where did you have cut your hair? এখানেও সেম, আমি আমার নিজের চুল কাটার কথা বলছি না। where have you cut your hair? এটাও না, আমি নিজের চুল কোথাও কাটিনি, কারণ আমার চুল আমি কাটবো না, আমার চুল কি আরেকজন কাটবে। where did you have a haircut is the correct answer, মানে তুমি কোথায় হেয়ার কাটটা নিয়েছো। ওকে,
দেন আমি যে পরের কোশ্চেনে যাই, রোনাল্ড রেগান ওয়াজ দ্য প্রেসিডেন্ট ড্যাশ অফ ড্যাশ ইউএসএ। এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেলের এক্সাম্পল। আমরা গ্রামার পড়ছি, আর্টিকেল পড়বো না, সেটা কি হয়? প্রতি ইয়াতেই তোমার অ্যাটলিস্ট একটা আর্টিকেলের কোশ্চেন হলে হবে। আর্টিকেল টপিকটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, সবাই পারি আমরা, রাইট? এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে আর্টিকেল বা একদম সহজ সহজ টপিক, আমরা বলি ভয়েস চেঞ্জ, বা অনেকে হচ্ছে পাঞ্চুয়েশন, এরকম ছোট ছোট টপিক হচ্ছে স্কিপ করে যায়, বাট কখন কোন কোশ্চেন আসে সেটা কেউ বলতে পারে না। স্পেশালি আর্টিকেলের ক্ষেত্রে প্রতিটা কোশ্চেন নরমালি প্রতি ইয়ারে একটা করে হলেও আর্টিকেলের কোশ্চেন থাকবেই মাস্ট। ওকে, সো এখানে আর্টিকেলে ইউএসএ, নরমালি আমরা জানি ইউএসএ এর আগে হচ্ছে ডি বসে, সো দা কারেক্ট আনসার ইজ ডি। অনেক সহজ কোশ্চেন, বাট অনেকেই ভুল করি আমরা। প্যাসিভ ফর্ম অফ হু কিল্ড দ্য বার্ড ইজ, এই কোশ্চেনটার মধ্যে অনেকগুলো অপশন আছে। বাই whom was the bird killed, who was the bird killed by, who was killed by the bird, bird was killed by whom। এখানে who was killed by the bird, bird দিয়ে তো obviously আমি কাউকে মারতেছি না, রাইট? who was the bird killed by, who was the bird killed by, এটা একটা ভায়াবল অপশন হতে পারে। by whom was the bird killed, ভায়াবল অপশন হতে পারে। the bird was killed by whom, একটা ভায়াবল অপশন হতে পারে। বাট অ্যাকচুয়ালি কোন অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট? এখানে আমি কি একটা কাজ করা বোঝাচ্ছি, যে কাজটা অন্য কেউ করেছে, হু কিল দা বার্ড। এরকম হু যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমরা কি বলি? বাই হোম, বাই হোম ওয়াজ দা বার্ড কিল্ড। সো দা কারেক্ট অ্যানসার হিয়ার ইজ বাই হোম দা বার্ড ওয়াজ দা বার্ড কিল্ড। ওকে, হু ওয়াজ দা বার্ড কিল্ড বাই, এই সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য সেন্টেন্সটা অ্যাকচুয়াল হচ্ছে না। দা বার্ড ওয়াজ কিল্ড বাই হোম, এটাও সেম স্ট্রাকচারের জন্য, জাস্ট প্যাসিভ ভয়েস যেহেতু আমরা করতেছি, তো প্যাসিভ ফর্ম করার জন্য স্ট্রাকচারের জন্য এটা হচ্ছে না। ওয়ার্ডটা মেনি এসেনশিয়াল ম্যাটেরিয়ালস ড্যাশ ইন দ্য মিডিল। এখন অনেকগুলো এসেনশিয়াল ম্যাটেরিয়াল কি হইছে? ডিসকাস করা হয়েছে, যেটা কি অলরেডি হয়ে গেছে। যে কাজটা অলরেডি হয়ে গেছে সেটা আমরা কি বলি? ওয়্যার ডিসকাসড ইন দ্য মিটিং। অনেকগুলো এসেনশিয়াল ম্যাটেরিয়াল কি ডিসকাস করা হয়েছে, বাট সেটা কি পাঁচটা হয়ে গেছে, রাইট? এবং পাঁচটা যখন কোনো কিছু একটা হয়ে যায় তখন সেটা আমরা বলি ওয়্যার ডিসকাসড। ওকে, নেক্সট চেঞ্জ অফ দ্য ন্যারেশন। এই একটা টাস্ক আমি হচ্ছে, তোমরা যারা লাইভে বসে দেখছো, আমি একটু তোমরা যারা লাইভ দেখছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই কোশ্চেনটার অ্যানসার ন্যারেশন ক্লাস 9 10 থেকে করে আসতেছো। সো এখনো যদি কেউ ন্যারেশন না পারো, সেটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য খুবই অ্যালার্মিং, কারণ সবাই জানে যে ন্যারেশন থেকে কোশ্চেন হয়ই হয়। একমাত্র ডিউতে নরমাল ন্যারেশনের কোশ্চেন খুবই কম আসে আমার দেখা মতে, বাট আসে না যে এরকম না, আসে বাট খুব কম আসে। বাট বিউপি এমন একটা 40 মার্ক, এই 40 মার্কের মধ্যে ন্যারেশন থাকবে না, বা ন্যারেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক থাকবে না, সেটা খুব রেয়ারলি ইমাজিনেবল। ওকে, বলা যায় অ্যাকচুয়ালি বিউপিতে বা জেইউতে পুরা মোটামুটি, বা যে কোনো তুমি জিএসটির কথা বলো, যখন ইংলিশ গ্রামার ইনক্লুডেড হয় তখন মোটামুটি সবগুলা গ্রামারের টপিকই ইনক্লুড করা হয়। ওকে, এখানে আমি তোমাদের সবার কাছে কোশ্চেন রাখছি যে এঞ্জেল সেড আই গট এ পেন ইয়েস্টারডে। এই কোশ্চেনটার কারেক্ট অ্যানসারটা কি হবে তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও, তখন আমরা হচ্ছে পরে কোশ্চেনটা সলভ করব। লেটস চেক দা কমেন্টস। অনেকে কোশ্চেন করছো, দীপা দাস স্যার বিউপি এক্সাম কবে হবে? বিউপি এক্সাম ডেফিনেটলি সবার আগে হবে, এন্ড সবাই এক্সপেক্ট করতেছি আমরা যে বিউপির অ্যাডমিশন এক্সাম এবার ডিসেম্বরের দিকে হয়ে যাবে, আইদার ডিসেম্বরের ফার্স্ট উইক অর লাস্ট উইক, বা ডিসেম্বরের মধ্যেই হবে। ওকে, দেন হচ্ছে নেক্সট ক্লাস কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে তোমাদের পেজের মাধ্যমে, পেজের মধ্যে ফলো করতে পারো। স্টুডিওস নজরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামিম খান সি বাই সি, অনেক আগের অ্যান্সার।
যারা যারা এখনো লাইভটি দেখছো তোমরা হচ্ছে এই কোশ্চেনের অ্যানসারটা তোমাদের কমেন্টসে জানাতে পারো। দ্য ফুল পুরো ইয়াটাই কারেক্ট চেঞ্জটা কি হবে, এটা একটা আমাদের ডিরেক্ট স্পিচ দেওয়া আছে, আমরা সেটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। সো কারেক্ট অ্যানসারটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাও। ওকে, সো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। ইফ টুডে ওয়্যার, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ইফ টুডে ওয়্যার, কোশ্চেনটা খুব সিম্পল রাইট? ইফ টুডে ওয়্যার, ইফ এমন একটা সেন্টেন্স আমি ইন্ডিকেট করতেছি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু না, যদি মানে কি অ্যাকচুয়ালি ট্রু না, সেটা হতে কাল্পনিক কোনো ইনসিডেন্ট বোঝাচ্ছে রাইট? এরকম যদি কোনো কাল্পনিক ইনসিডেন্ট বোঝায় ওয়্যার স্যাটারডে, আমরা নরমালি কাল্পনিক কোনো ইনসিডেন্ট হলে ইফ যুক্ত এটাকে আমরা ওয়্যার ভার্ব হিসেবে ওয়্যার ইউজ করি। ইফ টুডে ওয়্যার স্যাটারডে I can play cricket, I could play cricket, I would have played cricket, I will play cricket। এখানে ওয়্যার ভার্বটা অলরেডি পাস্ট ফর্মে আছে, এখানে একমাত্র পাস্ট ফর্মে আছে দুইটা অপশন, I would play cricket, I would have played cricket। এই দুইটার মধ্যে কারেক্ট অ্যানসারটা কোনটা আমরা কিভাবে ডিটারমাইন করব? দুইটাই তো পাস্ট ফর্মে আছে। সো আমার যদি পাস্ট ফর্মে এটা আছে ইফ টুডে ওয়্যার স্যাটারডে, আজকে যদি স্যাটারডে হতো তাহলে আমরা কি আই ক্যান প্লে ক্রিকেট, এটা হয় না নরমালি, কারণ কি এটা প্রেজেন্ট টেন্সে ইয়া বোঝাচ্ছে। দেন আই উইল ক্রিকেট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, যেটা কাল্পনিক সেটা কি আমি হবে সেটা তো গ্যারান্টি দিতে পারছি না। সো আই উইল প্লে ক্রিকেট সেটা হচ্ছে না। বি আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই উড হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। ওকে, সো আমি কি করতাম অ্যাকচুয়ালি খেলতে পারতাম যদি আজকে শনিবার হতো। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যানসার। ইফ টুডে ওয়ার স্যাটারডে আই কুড প্লে ক্রিকেট। ওকে, so that is the actual answer. Next, he always lags behind. Lags behind অর্থ কি? Lags behind অর্থ হচ্ছে পিছনে পড়ে থাকা, বা কেউ হচ্ছে ব্যাকলগ খায়, আমরা বলি না যে ব্যাকলগে আছে বা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া জনগণ যাদেরকে বলি। If he always lags behind, tag question exam question। একটু আগে আমি বলছিলাম যে আর্টিকেল খুবই ইজি টপিক, ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এরকম খুব কমন কোশ্চেনস থাকে যেগুলো হচ্ছে আমরা জেনারেলি স্কিপ করে যাই। এরকম স্কিপ টাইপ কোশ্চেন গুলো আমরা দেখা যায় যে একদম প্র্যাকটিস না করতে করতে যখন মেইন এক্সাম হয় অনেক সহজ কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা খুবই সহজ, হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, খুবই সহজ। ডাজন্ট হি, রাইট? সবাই জানি ডাজন্ট হি। বাট অনেকেই আছে যারা এরকম ট্যাগ কোশ্চেন টাইপ বা আর্টিকেল এরকম ছোট ছোট কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করি না, তখন কি করি আমরা এই কোশ্চেন গুলো ভুল করে আসি। ওকে, এরকম যারা হচ্ছে অ্যাডমিশন অ্যাসপিরেন্ট আছো তোমরা, এরকম স্পেশালি যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেন এই কথাটা বলছি আমি, কারণ বিউপি হচ্ছে মোটামুটি তোমাকে একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছে, বলতে পারো যে ঢাকার মধ্যে থাকতে পারতেছো, পাবলিক ইউনিভার্সিটি, সিকিউরিটি, একদম পলিটিক্স ফ্রি। এখন তো মোটামুটি সবাই সব ভার্সিটি পলিটিক্স ফ্রি, তাও আর বিউপিটা আগে থেকেই ছিল। আরো একটা সুন্দর অর্গানাইজড একটা ভার্সিটি যেখানে সবাই হচ্ছে ওই যে ল্যাগ বিহাইন্ড করতেছে, বাট ইউপি এখনো স্টিল ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবকিছু হচ্ছে, কোনো জায়গায় কোনো ল্যাগিংস নাই। এরকম টাইপ একটা কমপ্লিট প্যাকেজ যদি চাও, বিউপি ডেফিনেটলি একটা ভালো অপশন। আর বিউপির ক্ষেত্রে যদি বলি, যারা সেকেন্ড টাইমার দিছো তাদের জন্য ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। অন্যান্য ভার্সিটিতে বলো বা মেডিকেলে বলো, ডিউতে তো সেকেন্ড টাইম নাই, মেডিকেলে যদি বলো 5 মার্ক মাইনাস যাচ্ছে, ডেন্টালে যদি বলো মার্কস মাইনাস যাচ্ছে, এগ্রিকালচারে সম্ভব মার্কস মাইনাস যায়। যেহেতু যায়, বাট যেহেতু অনেক যেহেতু হয়তো মার্কস মাইনাস যায় না এখন, কম্পিটিশন অনেক টাফ হয় সেইটাতে। বিউপিতে একদম ফেয়ার এন্ড স্কয়ার এক্সাম হচ্ছে, কোনো মার্কস মাইনাস যাচ্ছে না। এখন অনেকের ইয়া আসতে পারে যে ভাই সেকেন্ড টাইমাররা দিচ্ছে, ওরা তো কিভাবে ফেয়ার এন্ড স্কয়ার হবে, যে মার্কস মাইনাস যায় না। যারা সেকেন্ড টাইমার দিচ্ছে ওরা যে প্রিপারেশনটা নিচ্ছে, তুমি তো সেই প্রিপারেশনটা আরো আগে থেকে নিতে পারতা, রাইট? সো এটা যদি কেউ কোশ্চেনটা ইয়া করে যে আমি রেজ করে যে ভাইয়া ওরা আমাদের সাথে 1 বছর বেশি করে এক্সাম দিচ্ছে, সো বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট এমন কোনো কিছু হয় না যেটা তুমি পারবা না, রাইট? অ্যাডমিশন টেস্ট এমন কোনো কিছু ইয়া বলেই
কোশ্চেন আছে যেগুলো একদম বেসিক হয়। ওকে, এগুলা কি হয় একদম খুব কমনলি ইউজড হয়, খুব কমনলি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি এমন টাইপ কোশ্চেনস আসে। ওকে, এরকম কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হয় তখন তারাই ইয়া করে বেসিক্যালি যারা এক্সাম হল স্ট্র্যাটেজি বলতে পারো বা এক্সাম হলের মেন্টালিটি যারা নার্ভটাকে ধরে রাখতে পারে ওরা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়। সো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার খুব আমার ইমপ্যাক্ট করে না। হ্যাঁ, সেকেন্ড টাইমার অ্যাডমিশন একটা ফাস্ট সিলেবাস থাকে, সেকেন্ড টাইমার একটু টাইম বেশি থাকে পড়ার জন্য। ফার্স্ট টাইমারে যদি তুমি হও এমন না যে ফার্স্ট টাইমাররা চান্স পাচ্ছে না সেকেন্ড টাইমারের জন্য। তুমি চিন্তা করো কম্পারেটিভলি সেকেন্ড টাইমার থেকে কিন্তু ফার্স্ট টাইমারে আরো বেশি চান্স পায়। কারণ কি? কারণ সেকেন্ড টাইমারদের জন্য অলরেডি এক বছর একটা শুধু তুমি পড়াশোনার ফেজটাই দেখছো, ওরা কিন্তু অলরেডি ট্রমাতেও থাকে। আর যারা ফার্স্ট টাইমার থাকে ওদের ক্ষেত্রে একটা কাইন্ড অফ ওয়ার্নিং যে তুমি যদি ফার্স্ট টাইম চান্স কোথাও না পাও তখন তোমার পুরো এক বছর একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে, তারপর সেকেন্ড টাইমে ইয়ে করতে হবে। তো ওই ট্রমাটা ওরা ওভারকাম করে তারপর সেকেন্ড টাইমে ইয়ে করছে। যারা অ্যাকচুয়ালি এরকম কোশ্চেনটা রেজ করে যে সেকেন্ড টাইমার হচ্ছে এটা তো ফেয়ার এন্ড স্কয়ার না, ওরা এক বছর বেশি করতেছে, ওরা এক বছর বেশি করতে সাথে ওদের আর এক বছর বেশি ফেস করতে হইতেছে। সো কনসিডারিং অল দিস বলতে পারা যায় না অ্যাকচুয়ালি সাম সেন্স এটাও ফেয়ার এন্ড স্কয়ার। ওকে, আর রইলো হচ্ছে এক্সাম হলের কথা। এক্সাম হলের কথা যেটা বললাম যে এক্সাম হল স্ট্র্যাটেজি অনেক মেজর একটা ভাইটাল একটা ফ্যাক্ট। ওকে, এক্সাম হল স্ট্র্যাটেজিটা কি রকম যে সবাই এক্সাম ভালো দিবে না, সবাই প্রিপারেশন সেম না। ঠিক আছে, এখন প্রিপারেশন সেম না কারণ তাও দেখা যায় যে অনেক খারাপ প্রিপারেশন নিয়েও আমরা চিন্তাও করতে পারি না যে ও এক্সাম দিচ্ছে চান্স পাবে। বাট আলটিমেটলি দেখা যায় খুব ভালো স্টুডেন্ট খুব ভালো ইয়া করছে, কোচিং সবসময় একদম টপ নচ রেজাল্ট করছে, সবকিছু করছে, এক্সাম হলে ওর লাকটা সামহাউ ক্লিক করলো না বা ও হচ্ছে কোন একটা ব্লান্ডার করে বসলো, রোল নাম্বারটা ঠিক হয়ে লিখলো না বা নার্ভাস হয়ে গেল, তো কোন একটা কিছু করলো যে অনেক ভুল করলো বা একটা এমসিকিউ দাগাতে গিয়ে হচ্ছে আরেকটা এমসিকিউ দাগাইছে, তারপর সবগুলো সিরিয়ালি মিস্টেক করছে, 5টা বা 10টা হয়ে গেছে, যেখানে নেগেটিভ মার্কিং আছে, 5টা বা 10টা হয়েও তারপর ভুল হয়েছে। এরকম টাইপ অনেকগুলো জিনিস হতে পারে। সো অ্যাকচুয়ালি এক্সাম হলে নার্ভটা ধরে রাখা বা এক্সাম হলে মোটামুটি নিজেকে ঠিক রেখে এক্সামটা দেওয়া অনেক বড় একটা ফ্যাক্ট। ওকে, সো কনসিডারিং অল দিস এক্সাম হল স্ট্র্যাটেজি অনেক ভাইটাল একটা ফ্যাক্ট। ওকে, but পরের কোশ্চেনে যাই। He always lags behind, doesn't he? Then choose the correct sentence. He is an adept in music, adept to music, adept on music, on, in, to, in. এখানে he is adept in music, he is an adept in music। এই adept এর আগে এখানে একটা n নাই, এখানে একটা n আছে। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যানসারটা adept এর সাথে বেসিক্যালি in ইয়াটা যায়, adept in music হওয়ার কথা। ঠিক আছে, বাট এখানে একটা n আছে একটা n নাই। সো কারেক্ট অ্যানসারটা কি হবে? কোন একটা ফিল্ডে সে হচ্ছে অ্যাডাপ্টেড বা বলতে পারি হচ্ছে কোন একটা ফিল্ডে সে হচ্ছে খাপ খাইয়ে নিয়েছে বা স্বচ্ছন্দ বোধ করছে, তখন আমরা কি ইউজ করি? অ্যাডাপ্ট ইন ইউজ করি। এখানে একটা আমাদের n আছে একটা আমাদের n নাই, তো কারেক্ট অ্যানসার কি হবে? অ্যাডাপ্টের আগে a আছে তার জন্য আমি n ইউজ করছি, এটা না, হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক। একটা মিউজিক না, সে অনেকগুলা মিউজিকের উপর অ্যাডাপ্টেড, দ্যাটস আমি হি ইজ অ্যাডাপ্টিং মিউজিক ইউজ করব। টেল মি ড্যাশ দ্যাট, টেল মি হুম টোল্ড ইউ, কাকে সেন্টেন্সে কোনো মিনিং হচ্ছে না। হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে? দ্যাট টোল্ড ইউ, কি বলেছে? টোল্ড ইউ, কোনো মিনিং ক্রিয়েট করছে না। যদি আমি এই সেন্টেন্সটাতে এর মধ্যে একমাত্র মিনিং ক্রিয়েট করেছে সেন্টেন্সটা হচ্ছে হু টোল্ড, টেল মি হু টোল্ড ইউ, বলো তোমাকে কে বলেছে। এই অ্যাকচুয়ালি 30 এর বি হচ্ছে কারেক্ট অ্যানসার। লেটস চেক এর তোমরা যারা ন্যারেশনের অ্যানসার দিয়ে আসছিলাম, অ্যানসারটা কি দিয়েছো তোমরা? অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো। ওকে,
আমরা দেখছি Angel said that she had bought a sorry Angel said I bought a pen yesterday কারণ Angel said এটা আমি নেশনটাকে চেঞ্জ করি Angel said সাথে আমরা ইউজ করব that Angel said that Angel said that Angel said that Angel said that চারটা অপশনে এই পর্যন্ত কারেক্ট এরপরে I bought a pen yesterday কে বাই করছে এটা Angel সো Angel I এর জায়গায় কি হবে she সো এখানে I ইউজ করছে I এটা হবে না সো দিয়ে আগে থেকেই বাদ she bought যেটা একটা ভার্বের past form সেটা কি হবে ভার্বের past perfect form had bought বাদ has বাদ আমি পুরোটা সেন্টেন্স পড়াও লাগছে না যেহেতু past ইনডিফিনিট আছে আমার কি হবে এটা past perfect হবে Angel said that she had bought a pen the day before কেন the day before ইউজ করছি yesterday জন্য আমরা ইউজ করি কি the day okay তোমরা যা কারেক্ট অ্যানসার দিয়েছো 100 নেক্সট অপশন কোশ্চেন চলে যাই ডু ইউ নো ড্যাশ স্পিকিং টু তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো যদি আমি এক্সাক্ট মিনিংটা বলি তাহলে সেটা হচ্ছে আমাদের কারেক্ট ডু ইউ নো তুমি কার সাথে কথা বলছো ঠিক আছে এরকম যখনই আসবে তখন আমরা কি ইউজ করি whom you are talking to বা whom you are speaking to whom you are এই যে okay the correct answer here is whom you are speaking to okay the antonym of elegant আমরা অলরেডি এটাকে vocab প্রয়োগে দুটো পেয়েছিলাম এটা হচ্ছে 32 নম্বর কোশ্চেন আমার থার্ড vocabটা চলে আসছে এলিগেন্ট এলিগেন্ট মানে কি কোনো কিছু চমৎকার বা খুবই সুন্দর বা বিউটিফুল কোনো কিছু এখন অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ যেটা এলিগেন্ট তার অপোজিট কি হতে পারে অকওয়ার্ড ওকে তো ভোক্যাব জিনিসগুলো এরকম যে কমন আসবে খুব পারি আমি সবাই বাট দেখা যাবে যে সিম্বল কোনো ইস্যু আমরা ভুল করে দিয়ে আসি দেখা যায় অ্যান্টোনিম লেখা আছে আমি সিনোনিম মনে করে তা লাগাই দিয়ে আসলাম ওকে সেইগুলো ভুলগুলো করা যাবে না নেক্সট হোয়াট ইজ দ্য সিনোনিম আবার একটা সিনোনিম আমি একটু আগে বলছিলাম যে অ্যাট লিস্ট 10% তোমার ভোক্যাব থাকবে এটা হচ্ছে আমার 4 নাম্বার ভোক্যাব আউট অফ 40 তে 4 নাম্বার 10% হলো মিনিমাম 4টা তোমার ভোক্যাব থাকবেই থাকবে কারণ ভোক্যাবের মধ্যে শুধুমাত্র ওয়ার্ড মিনিং আসবে বা সিনোনিম অ্যান্টোনিম আসবে এগুলো না ভোক্যাবের মধ্যে তোমার কারেক্টলি স্পেলড ওয়ার্ড থাকে কারেক্টলি মিসস্পেলড ওয়ার্ড যেগুলোকে আমরা বলি যেমন হচ্ছে সেন্টেন্স কারেকশন হতে পারে না ক্ষেত্রে যে পুরো সেন্টেন্সের মধ্যে কয়েকটা স্পেলিং ভুল থাকে এরকম টাইপ বা হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ডস হতে পারে এরকম অনেকগুলো ফর্মস আছে যেগুলো হচ্ছে আমরা ভোক্যাবের মধ্যে ইনক্লুড করি ঠিক আছে সো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আইসোলেশন আইসোলেশন মানে কি একাকিত্ব বা একঘরে থাকা এর মধ্যে একমাত্র ইয়া হচ্ছে আমাদের লোনলিনেস ডেসপারেশন সেপারেশন স্যাডনেস এর মধ্যে লোনলিনেস বোঝাচ্ছে আমাদের একাকিত্ব বাকিগুলো ডিপ্রেশন সবাই জানি সেপারেশন মানে হচ্ছে আলাদা থাকা আর স্যাডনেস হচ্ছে মন খারাপ হয়ে থাকা এখন কথা হচ্ছে লোনলিনেস একাকিত্ব আর আইসোলেশন এর মধ্যে বললাম দুইটা সিমিলার অ্যাকচুয়ালি কি না কারণ কি আইসোলেশন মানে হচ্ছে একাকী থাকা বা একা থাকা বাট আমরা সবাই জানি এখন আমরা যেহেতু কোভিড সিচুয়েশন পার করে আসছি আইসোলেশন মানে কি খুব ভালো হয়ে যায় আইসোলেশন মানে কি কাউকে সেপারেট করে আলাদা একাকী রাখা ওকে তো আমি যদি কাউকে বলি যে আমি তোমাকে আইসোলেট করে রাখছি মানে কি তোমাকে আমি সবার থেকে আলাদা করে একা রাখছি ওকে তো এখানে কি লোনলিনেস এর জায়গায় হবে সেপারেটেড প্রথমে আমার মতো সবাই হচ্ছে আইসোলেশন মানে লোনলিনেস জায়গায় দিয়ে চলে আসবে তারপর হচ্ছে আমরা ঘোড়া চিনতে পাবো না সাথে আছে -0.25 জায়গা আমাদের তারপর there is dash in one of your front teeth there is dash এখন টিথের মধ্যে কি থাকে cavity there is a cavity in one of your front teeth এই কোশ্চেনটা somehow vocab এর সাথে রিলেটেড এবং এটা vocab এর মধ্যেই পড়ে
যদি একদম এক্সাক্ট বলি তাহলে এটা ভোকাবুলারি কোশ্চেন। কারণ কি এই টিথের সাথে আমরা অ্যানালজিক্যাল কোন ওয়ার্ডটা যায়, ফিলিং নাকি ক্যাভিটি নাকি ডিকে নাকি ফুট? অ্যাকচুয়ালি ক্যাভিটি হচ্ছে আমাদের টিথের সাথে সবচেয়ে পারফেক্টলি যায় সেন্টেন্স এরিয়া হিসাবে। ওকে, পরের কোশ্চেনটা দেখি, ক্রেস্ট। অ্যানালজি বলতে বলতে অ্যানালজি চলে আসছে। বিউপিতে অ্যানালজি যদি মিনিমাম একটা না থাকে তাহলে কোন বিউপির এটা এফএস বা এফ3 ক্লাসের কোশ্চেন হয় না। বা এফবিএস এর কোশ্চেন তো বাদ দিলাম, এফবিএস এ যদি एग्जाम দিয়ে থাকো তাহলে দেখবা এফবিএস এ মিনিমাম 2 থেকে 3টা অ্যানালজি থাকে। এফবিএস ছাড়া এফএসএস বা এফ3 ক্লাসেও অ্যানালজি কোশ্চেন মাস্ট থাকেই থাকে। ওকে, এখানে ক্রেস্ট ইজ টু ওয়েভ। ওয়েভ এরকম হয় অ্যাকচুয়ালি, ওয়েভ হয় এরকম। ওয়েভের যে পিক পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রেস্ট। ওকে, এর মধ্যে তাহলে এমন কোন কিছু একটা ইন্ডিকেট করবে যেটা ধরেন এটা এই যে ট্রি এর পিক পয়েন্ট, ক্রাউন ওয়াটারের পিক পয়েন্ট বেসিন হবে, বা টিওর পিক পয়েন্ট হচ্ছে স্যান্ড বেডের পিক পয়েন্ট হচ্ছে রিভার হবে। অ্যাকচুয়ালি কোনটা ট্রু? এর মধ্যে একমাত্র ট্রি যেটা, ট্রি এর পিক পয়েন্ট, অ্যাকচুয়ালি আমরা ট্রি এর পিক পয়েন্টকে ক্রাউন বলি। দ্যাটস হোয়াই দ্য কারেক্ট অ্যানসার ইজ ক্রাউন ইজ টু ট্রি। এখানে রিভার ইজ টু বেড যেটা আছে সেটা হচ্ছে অনেকে বলতে পারে যে রিভারের বেডের পিক পয়েন্ট বা রিভারের পিক পয়েন্ট হচ্ছে বেড বা নদীর তীর বলি। অ্যাকচুয়ালি নদীর তীর কোন পিক পয়েন্ট হয় নাকি ওর একটা সীমানা হয়, বর্ডার। সো দ্যাট ইন দ্যাট কেস ক্রাউন ইজ টু ট্রি ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আরেকটা কোশ্চেন 5 নাম্বার ফ্রম ভোকেব। তো যারা বিউপিতে एग्जाम দিচ্ছি আমরা, সো আমরা অলরেডি বুঝতে পারতেছি ভোকেবের ইম্পর্টেন্সটা কেমন। ওকে, এটাই হচ্ছে আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ডের লাস্ট ইয়ার। আমরা এই ইয়াটার মধ্যে সিজারিয়ান চারটা অপশন আমাদের কি বোঝাচ্ছে, অলমোস্ট আমরা সবাই সিজার সি সেকশন বা সিজার এর নামটা শুনছি রাইট? এটা কোথায় শুনছি আমরা? বেসিক্যালি যখন প্রেগন্যান্ট ওমেনদের ডেলিভারি হয় তখন হচ্ছে আমরা আইদার নরমাল ডেলিভারি অথবা সি সেকশন হয়। ওই সি সেকশনটা অ্যাকচুয়ালি এই সিজারিয়ান। এই সিজারিয়ানের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আমরা সি সেকশন বলি, ওই সি দিয়ে সিজারিয়ান কোনটা বোঝায় সেটা হচ্ছে এটা। কারেক্ট স্পেল সিজারিয়ান হচ্ছে যে এ নাম্বার, সি সেকশন যেটাকে আমরা বলে থাকি। ওকে, এই সিজারিয়ান হচ্ছে কারেক্ট অ্যানসার। দেন his aunt brought him cash। এর মধ্যে তার আন্ট তাকে কি করছে, মানে একটা কিছু এনে দিয়েছে। আপাতত দৃষ্টিতে কেমন মনে হচ্ছে না, কোনো একটা কিছু এনে দিয়েছে, বাট এটা কি প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখানে এই ইয়াটার মধ্যে his aunt brought him cash, এর মধ্যে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন ইউজ। এটা প্রেজেন্ট ফর্ম কি ব্রিং, হ্যাঁ ব্রিং দেখে আমি এটা দেখাবো, এটা প্রেজেন্ট টেন্স। ব্রিং এর সাথে আমি কি প্রিপোজিশন ইউজ করি? ওকে, ব্রিং আপ অর্থ হচ্ছে লালন পালন করা। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটাই সেটাই মিন করছে, হিজ আন্ট ব্রট হিম আপ। এখানে তো ব্রিং দেওয়া আছে, এটা শুধু আপ হতে হলে ব্রিং হিম ব্রট হিম আপ, তার আন্ট তাকে লালন পালন করেছে, বা বলি না আমরা যে লালন পালনকে বড় করছে। টার্ন এ ডিপ ইয়ার মিন্স মানে কোনো কিছুর প্রতি টার্ন এ ডিপ ইয়ার, বা আমরা বলি কি যে পাত্তা দেই না একটা ইয়া থাকে, সেটা হচ্ছে টার্ন এ ডিপ ইয়ার মিন্স। ওকে, তো কোনো কিছুকে যদি আমি এরকম ইগনোর করি, ঠিক আছে, বা কোনো কিছুকে যদি আমি অ্যাভয়েড করি, সেগুলোকে বলি আমি যে টার্ন এ ডিপ ইয়ার। টার্ন এ ডিপ ইয়ার একটা ইডিয়ম, সেটার অর্থ হচ্ছে ডিসরিগার্ড। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা ভোকাবুলারি পার্ট। এ প্যারাডক্স। প্যারাডক্স কি? প্যারাডক্স অ্যাকচুয়ালি হচ্ছে এমন কোনো কিছু যেটা হচ্ছে ঠিক না ভুল না, আমরা এরকম কনফিউশনে পড়ে যাই। সো প্যারাডক্স অ্যাকচুয়ালি একটা কনফিউশন বলা যায়। ওকে, বা একটা মেজ বলা যায়। দেখেন ইম্পসিবিলিটি, সেটা পসিবিলিটি আছে সেটা না।
something miraculous, এটা কোনো কিছু miraculous না, then an improbable combination of opposite qualities, that is what I said maze, মানে এটা কিছু কনফিউজিং কোনো কিছু হতেও পারে নাও হতে পারে, এরকম টাইপ কোনো কিছু। তাহলে কারেক্ট অ্যানসার ইজ হিয়ার সি, a perfect model or copy, perfect model or copy আমরা কাজ করে ফেলি কপি, ওকে। which of the following words is misspelled, এর মধ্যে কোনটা misspelled হিসাবে ইউজ করা হয়েছে? তোমরা সবাই মোটামুটি এটা পারার কথা, কারণ ছোটবেলায় আমরা মোটামুটি সবাই হচ্ছে ডাইনোসরের গল্প শুনতে বড় হয়েছি, আর এটা হচ্ছে সেই ডাইনোসর। which one is misspelled বলছে, অনেকে আমরা ভুল করে কি is দেওয়া আছে বা is not দেওয়া আছে, ঠিক আছে, এরকম কোশ্চেনগুলো আমরা ভুল করি যে কোনটা misspelled নাকি কোনটা misspelled না। বিউপি এরকম অনেক কোশ্চেন করে থাকে যে কোশ্চেনে ইয়া থাকবে যে which is not অথবা which is, আমাদের এই জিনিসগুলো খুব ঠান্ডা মাথায় দেখতে হয়। তো which is not দিয়ে যখন দেখবে তখন দেখবে একদম ফার্স্ট ইয়ার মধ্যে কারেক্ট অ্যান্সারটা, ভুল অ্যান্সারটা দেওয়া থাকে, আমাদের কাছে মনে হয় কি সেটাই কারেক্ট, ওকে। এখানে যদি বলতো which of the following is not misspelled হইতো, তখন আমরা কি করতাম ক্যাটারপিলার লাগাইতাম, কারণ এটা হচ্ছে misspelled না, এটা ঠিক আছে, ঠিক আছে, আমরা ভাবতাম কি এটা কারেক্ট অ্যান্সার, আমরা এটাই লাগাইতাম, বাট অ্যাকচুয়ালি কি স্যার which is misspelled, কারেক্ট অ্যান্সার ইজ dinosaur, ওকে। dinosaur স্পেলিং কি dinosaur, ওকে। উইথ দিস আমাদের 40টা কোশ্চেন কি বলেছে সলভড, ওকে। এখন যদি আমি একটা ছোট্ট ইনফরমেশন দেই তোমাদেরকে, যে বেসিক্যালি মার্ক ডিস্ট্রিবিউশনটা ছাড়াও আমাদের কোশ্চেন গুলো, বা আমি যদি বলি যে একটা এক্সাম দিচ্ছ তুমি, তোমার এক্সামের স্ট্র্যাটেজি কিরকম হওয়া চাই। এক্সামের স্ট্র্যাটেজি বেসিক্যালি ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, রাইট। এক্সামের স্ট্র্যাটেজি ডিপেন্ড করে হচ্ছে তুমি কিভাবে এক্সাম দিবা, বা এক্সামের আগের রাত, এক্সামের সময় তুমি কি করবা, বা কোনটা কখন অ্যানসার করবা। সবচেয়ে কমন স্ট্র্যাটেজি যেটাই ফলো করা হয় সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে আমি যেটা পারি সেটা আমি আগে দিব, ঠিক আছে, আমি যেটা পারি সেটা আমি আগে দিব। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যদি বলি যে হ্যাঁ আমি ইংলিশটা আগে পারবো, 100টা কোশ্চেন 60 মিনিট টাইম, বাট টাইম ম্যানেজমেন্ট করা লাগবে। 100টা কোশ্চেনে 60 মিনিট টাইম মানে কি প্রতিটা এর জন্য আমি খুব অল্প সময় পাচ্ছি, অ্যারাউন্ড 30 সেকেন্ডস অর লাইক দ্যাট, 30 or 34 সেকেন্ডস। সো প্রতিটা কোশ্চেনের জন্য আমি 34 সেকেন্ডস পাচ্ছি। এখন আমার 100টা কোশ্চেন এরকম দাগাতে আমি ডেফিনেটলি এমন কোশ্চেনগুলো দাগাবো যেগুলো আমি ঠিকভাবে পারি, বা যেগুলো মধ্যে আমার কনফিডেন্স সবচেয়ে বেশি। এরকম কোশ্চেন যখন দাগাবো আমি, যেটা মধ্যে আমার কনফিডেন্স বেশি, যেটা মধ্যে আমি ধরো যদি ইংরেজি দাগাচ্ছি, আমি মিনিমাম 60% নিজে থেকে ভালোভাবে দাগানোর কথা, 60% মানে কি 40 এর মধ্যে একটা ভালো অ্যামাউন্ট, ওগুলো দাগানোর পরে এমন কখনো হবে না যে একটা এক্সাম হলে 100 কেউ তুলবে বা তুলতে পারে, খুব রেয়ার, মিরাকিউলাস বলা যায় এটা। সো এমন কি হবে যে অনেকে দেখা গেছে আমি এটা কনফিডেন্ট, আমি 40টা দাগাতে গেলাম, 40টা দাগাতে মাত্র 10টাতে দাগাতে পারছি, বাকিগুলো দাগাতে পারি। অনেক হচ্ছে তখন হচ্ছে ব্রেন ডেড হয়ে যায়, কাইন্ড অফ, যে কিভাবে কি করব, বাকিগুলো কিভাবে সলভ করব, এই সেই অনেক কিছু। বাট লাস্টে দেখা যায় যে না, সে যদি প্যানিক না করে তাইলে ওই 10টা থেকে বাকিগুলো ভালো হয়ে গেছে। বাংলা জিকে ভালো আছে, হইতেই পারে আমি ইয়া ভালো পারি, ইংরেজি ভালো পারি, আমি ইংরেজি আজকে খারাপ করছি, বাট বাংলা জিকে আমি খারাপ পারলেও আজকে ভালো দিয়ে ফেলছি, ওকে। এরকম হতেই পারে, কমনলি পারে। বাট ইংলিশের ক্ষেত্রে দেখা গেছে এটা খুব কমন হচ্ছে যে আমার ইংলিশ কোশ্চেন টাফ হইছে বা ইংলিশ কোশ্চেন আমি পারি না এমন টাইপ, ওকে। এক্সাম হলে কিভাবে কি মেইনটেইন করব, অনেক আরেকজন দেখা গেছে যে ওর 5টা ইংরেজি 40টা মধ্যে 5টা সে কনফিডেন্ট, বাকি 35টা সে এখনো জানেই না। সে কি করলো যে না ঠিক আছে ভয় পাওয়া যাবে না, আমার আর বাকি আছে 7টা কোশ্চেন, 7টা কোশ্চেন মধ্যে আমার এখানে 5টা আছে, ওখানে যদি 55টা হয় আর এখান থেকে পরে আমি কনফিউজ আর কিছু দাগাই, এখানে আমার ভালো কিছু মার্ক আসতে পারে। আমি তো জানি না কাট মার্ক কত আসবে, রাইট। আমার খারাপ হচ্ছে তার মানে কি, যদি আমার সাথে যে আরেকজন পরীক্ষা দিচ্ছে তার প্রিপারেশন মোটামুটি সিমিলার, তুমি করতে, সো যদি মোটামুটি সিমিলার প্রিপারেশন, আমি যদি 10 পাই তাহলে ও আশেপাশে 15 থেকে 5 থেকে 15 এই রেঞ্জে মার্ক পাবে, হয় 5 মার্ক বেশি বা 5 মার্ক কম, এরকমই তো হবে, রাইট। আমি যদি না পারি তাহলে 5 জন মানে পারবে না, অ্যাসিউরিটি তো নাই কোথাও, ওকে।
এরকম জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখনো এক্সাম হলে নার্ভাস ব্রেকডাউন করা যাবে না, এবং নার্ভাস ব্রেকডাউন করতে গেলে দেখা যাবে আমার পুরো এক্সামটাই আলটিমেটলি খারাপ হচ্ছে। ওকে, আর প্রশ্ন চলেছে, the right to livelihood is an dash facet of the right to life। অ্যাকচুয়ালি এখানে the right to livelihood যে কি হচ্ছে, আমাদের কোনো কিছু একদম পার্ট এন্ড পার্সেল, যেটা আমার হতেই হবে, এটা মাস্ট লাগবে, ঠিক আছে। এখানে এমন কোন জিনিসটা হচ্ছে পার্ট এন্ড পার্সেল হচ্ছে, the right to livelihood is an facet of the right to life, মানে কি একদম ইন্টিগ্রাল পার্ট। ওকে, অবিচ্ছেদ্য অংশ যেটাকে বুঝি আমরা। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে বোঝায় মানে সে গ্যাপ মানে ব্রিটিশিয়াতে হচ্ছে চাপা বোঝায় বা চোয়াল, ঠিক আছে। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে চাপার জোর বলি আমরা, যে অনেকে বলি না যে ওর চাপার জোর অনেক ভালো, অনেক ভালো চাপা মারতে পারে। অ্যাকচুয়ালি গিফট অফ গ্যাপ হচ্ছে ইনফর্মাল ইংলিশে এই চাপার জোরকে বোঝায়। ওকে, সো দ্য গিফট অফ দ্য গ্যাপ ইজ দ্য ফ্লুয়েন্সি অফ স্পিচ। A cliche is basically a এমন কোনো কিছু যেটা খুবই কমনলি, খুব চর্চিত একটা জিনিস, ঠিক আছে, মানে খুব কমনলি চলতেছে এরকম কোনো কিছু, সেটা অ্যাকচুয়ালি এ ওয়ান নাউন স্টেটমেন্ট হয়। এ উইডি স্টেটমেন্ট বা এ ফলস স্টেটমেন্ট কি কোনো কিছু বোঝাচ্ছে এক্স্যাক্টলি। এ ওয়ান নাউন স্টেটমেন্ট সেটা এক্স্যাক্ট না, মানে খুব বহুল পরিচর্যা করা হয় এরকম টাইপের একটা স্টেটমেন্ট হয়। Then can they give any evidence of their claim which are the following is a correct passive form? এর মধ্যে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্সের एग्जांपल আসছে। ওকে, তো আমরা এখানে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে কমেন্টসে জানানোর জন্য রেখে দিচ্ছি। প্যাসিভ ফর্ম ভয়েস চেঞ্জ করব আমরা। সো আমি তোমরা যতক্ষণে এটা জানো, আমি তোমাদের জন্য এই স্লাইডটা ওপেন রাখছি। Can they give any evidence of their claim? এখানে হচ্ছে কোনটা প্যাসিভ ফর্ম আছে। আমি লেটস সি কমেন্টে কয়জন आंसर করছো। ওকে, can they give any evidence of their claim? এখানে এরকম can যুক্ত একটা কোশ্চেন মার্ক টাইপ একটা কোশ্চেন আছে। এটাকে যখন আমরা প্যাসিভ করব, অক্সিলারি ভার্ব গুলোকে যখন আমরা প্যাসিভ করি তখন সেটা কি কুড দিয়ে শুরু হবে। এই চারটা অপশনের মধ্যে একমাত্র এ নাম্বার অপশনটাই ছিল আমাদের, যেটা কুড দিয়ে শুরু হচ্ছে। বাকি অপশনগুলো একটাও কুড দিয়ে শুরু হচ্ছে না। সো আমাদের অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেনের প্রথম ওয়ার্ডটাই দেখি, প্রথম অপশনের আমার পুরো অ্যানসারটা ইজিলি সর্ট আউট হয়ে যায়, বাকিগুলো আমার সলভ করা দরকার পড়তেছে না। ওকে, এরকম এই এত বড় বড় অপশন দেখতে দেখতে আমাদের মোটামুটি 4-5 সেকেন্ড ইজিলি ওয়েস্ট হয়ে যাবে। ওকে,
they will do it in dash hour and then half. ওকে, এটা একটা আর্টিকেলের do it in dash hour যখন h আর্টিকেলের ক্ষেত্রে যখন কোন একটা ওয়ার্ডে h প্রোনাউন্সড হয় তাদের আগে h কে h যদি প্রোনাউন্সড হয় তখন আমরা a ইউজ করি, আর যদি এরকম প্রোনাউন্স না হয় তাহলে আমরা তার আগে n ইউজ করি। কারণ আওয়ার আওয়ারের আগে আমরা কোনো h টাকে প্রোনাউন্স করি না, h টা একদম উজ্জ হিসাবে থাকে, সো যার কারণে আমরা n ইউজ করব, রাইট। আর হাফ হাফের আগে আমরা h টা কি হচ্ছে প্রোনাউন্সড হচ্ছে, যখন এরকম প্রোনাউন্সড হচ্ছে যে ওয়ার্ডটার আগে সেটার ক্ষেত্রে আমরা a ইউজ করি। ওকে, choose the correct sentence এর মধ্যে কোন সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কারেক্ট। would you please don't worry, would you please not worry, please do not worry, would you please not to worry, এই চারটা অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক। ওকে, সো এই চারটা অপশনের মধ্যে would you please don't worry এরকম যখন একটা ইয়া হয় কোন যেটাকে আমরা হচ্ছে নেগেটিভ কোনো কিছু বোঝাচ্ছি বা আমরা রিকোয়েস্ট করতেছি বাট সেটা কি নেগেটিভ, এরকম যখন কোনো একটা পোরশন আসবে যেটা হচ্ছে রিকোয়েস্ট করব বাট নেগেটিভ, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে নেগেটিভ পোরশনটা সেটা ভার্বের আগে আসে। ওকে, এর মধ্যে তাহলে আমরা দেখতে হবে কি সেন্টেন্স স্ট্রাকচার কোনটা ঠিক। এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী would you please not worry এই অপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যানসার। ওকে, had I known in advance যদি আমি জানতাম, I guess had I known কি একটা ইমাজিনারি কোনো সিচুয়েশন, ইমাজিনারি কোনো যে সিচুয়েশন হয় তখন সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করি I would ইউজ করতাম, রাইট। এটা যেহেতু একটা পাস্ট কোনো ইয়া ফর্ম যাচ্ছে I would have taken enough money, আমাদের অ্যাকচুয়াল অপশনটা হবে। দেন সিনোনিম অফ রিপিল, রিপিল এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোনো কিছুকে অ্যাবলিশ করা বোঝায় বা বাতিল করে দেওয়া বোঝায়। ওকে, সো এই অ্যাবলিশ বা বাতিল করে দেওয়া কোনো ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে, অ্যাবলিশ তো ইটসেলফ এখানেই আছে, সো অ্যাবলিশ হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। ওকে, রিপিলের সিনোনিম হচ্ছে আমাদের অ্যাবলিশ। নেক্সট, অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান গো মানে হচ্ছে আমি একবারে কোনো কিছু করে ফেলছি। এর মধ্যে অ্যাট ওয়ান গো কোন জিনিসটাকে মিন করতেছে, অ্যাট ওয়ান টাইমে মানে ফার্স্ট টাইমে আমি যেটা করে ফেলতেছি। ওকে, নেক্সট, দে ক্রস দ্য ইংলিশ চ্যানেল ড্যাশ এ স্মল বোট, তারা কি ইংলিশ চ্যানেলটাকে ক্রস করছে কিছু একটা বোটের। কারণ এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা एग्जांपल না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে দেখি অন মানে কোনো কিছুর উপরে কোনো কিছুর উপর চড়ে, উইথ কোনো কিছুর সাথে নিয়ে, বোটকে অবশ্যই তারা সাথে নিয়ে যাবে না, বাই একটা বোট দিয়ে, রাইট। এখন এর মধ্যে ইন মানে কোনো কিছু ভিতরে বোঝাচ্ছে, এর মধ্যে কারেক্ট অপশনটা কোনটা, কোনটা হতে পারে যে বোটের কি উপর দিয়ে যায়, বোটে বসে বোটে রাইড করে যায়, রাইট। কোনো কিছু রাইড করা বা কোনো কিছুর মধ্যে রাইড করা হচ্ছে হলে আমরা অন মিন করি, যেটার উপরে বসে আমরা হচ্ছে রাইড করতেছি। What is the synonym of extempore? Extempore word time mean হচ্ছে কোন কিছু উপস্থিত কোন বক্তৃতা দেওয়া, উপস্থিত কোন প্রচেষ্টা বা ইনস্ট্যান্ট কোন কিছু বলে দেওয়া। ওকে, এই এক্সটেম্পোরারি এক্সাক্ট সিনোনিম হচ্ছে ইমপ্রম্পটু বা উপস্থিত বুদ্ধি। ওকে, যেটা প্ল্যান্ড না অ্যাকচুয়ালি। which one is the reflexive pronoun, এর মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, হিমসেলফ, হারসেলফ, থাইসেলফ এবং সেলফ যুক্ত যেগুলো থাকে নরমালি ওগুলোই হয় আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এর মধ্যে একমাত্র এটা আছে আমাদের হিমসেলফ, সো হিমসেলফ ইজ দা কারেক্ট অপশন। ফাইন্ড দা কারেক্ট স্পেলিং, এই স্পেলিং আমি একদম প্রথমে বলছি আবারও বলতেছি, ভোক্যাব মানে হচ্ছে মিনিমাম 10%, আর ভোক্যাবের মধ্যে আমাদের অনেক কিছু থাকে, এই ভোক্যাবের মধ্যে কারেক্ট স্পেলিং অনেক বড় একটা, এর আগে আমরা এফএসএল কোশ্চেনে দেখেছি কারেক্ট স্পেলিং ছিল, এখনো একটা কারেক্ট স্পেলিং আছে। ওকে, এরকম ভোক্যাবের আমাদের ইম্পর্টেন্সটা দেওয়া খুবই খুবই জরুরি। আচ্ছা, তো কারেক্ট স্পেলিং অ্যাকোয়েন্টেন্সের সবচেয়ে কারেক্ট স্পেলিং কোনটা হতে পারে? অ্যাকোয়েন্টেন্স অর্থ কি, কোন
পরিচিত বা কাউকে আমি জানি, পরিচিত কোনো ব্যক্তি বা পরিচিত কোনো বস্তু, এমন টাইপ কোনো কিছুর সাথে আমি পরিচিত, এমন টাইপ। অ্যাকোয়েন্টেন্স একমাত্র কারেক্ট হচ্ছে এখানে অ্যাকোয়েন্টেন্স, এই অপশনটা। ওকে, আর অ্যাকোয়েন্টেন্স এখানে হচ্ছে অ্যাকোয়েন কুইন কুইন ওয়ান্টেন্স। ওকে, সো একমাত্র কারেক্ট অপশন হচ্ছে এ। delay is to expedite, detain is to hop, sorry, analogy is to what, আমরা কি করছি এখানে অ্যানালজি সলভ করতেছি। ওকে, অ্যানালজি যখন সলভ করব আমার কি এটার সাথে এটা রিলেশন করতে হবে। যখন ডিলে করতেছি, ডিলে করা মানে কি দেরি করতেছি। এক্সপেডিট করছে কি, এক্সপেডিট অর্থ কোনো কিছু তাড়াতাড়ি করা বা ত্বরান্বিত করা। ওকে, এরকম যখন কোনো কিছু অপোজিট মিনিং আমরা বের করতেছি, অপোজিট মিনিং এর আমার এখানে কোনো কিছু বের করতে হবে। ব্লক, ড্র্যাগ, রিলেটেড, ডিটেইন সবগুলো হচ্ছে আমাদের কি এক একটা এক এক রকমের মিনিং। যেমন ডিটেইন, ডিটেইন কি অর্থ কোনো কিছুকে ধরে রাখা বা বেঁধে রাখা বা অ্যাবস্টেইন করে রাখা। আর ডিসপ্যাচ এই ওয়ার্ডটার মিন হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দেওয়া। ওকে, সো এই প্রথম অপশনে আমরা পেয়ে যাচ্ছি কি কারেক্ট আনসারটা, কারণ কি দুইটাই অপোজিট মিনিং এবং দুইটাই অপোজিট কোনো কিছুকে ইন্ডিকেট করতেছে। ওকে, নেক্সট, স্নেয়ার ইজ টু অ্যানিমেল। স্নেয়ার অ্যাকচুয়ালি বেসিক্যালি ফাঁদ বোঝায়। আমরা কি ফাঁদ পেতে হচ্ছে কোনো প্রাণীকে ধরি বা অ্যানিমেলকে ক্যাচ করি ফাঁদের থ্রুতে, রাইট? এখন স্নেয়ার যদি অ্যানিমেলকে ইন্ডিকেট করে তাহলে এই জায়গাগুলো আমাদের নেস্ট, নেস্ট তো পাখির থাকার জায়গা, সো এটা কোনো ফাঁদ না। নেট ইজ টু ফিশ, আমরা কি জাল দিয়ে অ্যাকচুয়ালি মাছটা ধরি, সো নেট ইজ টু ফিশ এটা কারেক্ট অ্যানসার। বাকিগুলো যদি দেখি, পাউচ ইজ টু ক্যাঙ্গারু, পাউচ কি ক্যাঙ্গারু থলে একটা, যেখানে হচ্ছে ক্যাঙ্গারু তার বাচ্চাদেরকে রাখতে পারে। ক্যাঙ্গারু ইজ টু কোনো কারেক্ট অপশন না। They have dashed their support for our case. They have dashed their support মানে কি তারা তাদের আমাদের সাপোর্টকে চাইছে বা অনুরোধ করছে, এমন কোনো কিছু। যদি কোনো কিছু অনুরোধ করা বোঝায় তখন আমরা কি করি placed। ওকে, so they have placed their support for our case. The opposite meaning of equity, opposite মানে হচ্ছে অ্যান্টোনিম। ওকে, সো অ্যান্টোনিম যখন আমরা এক্সপ্রেস করব এটাও কি আরেকটা ভোক্যাবুলারি পার্ট। অলরেডি আমরা ভোক্যাবুলারি 3 থেকে 4টা কোশ্চেন আউট অফ 17 কোশ্চেন সলভ করে ফেলেছি, সো এখানে 10% অলরেডি ক্রস করে ফেলতেছে। ওকে, আরো কোশ্চেন হয়তো আমরা সামনে পাবো যেগুলো হচ্ছে আমাদের ভোক্যাবুলারি পার্ট। ইকুইটি ইজ টু হোয়াট, সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইকুইটি মিন্স? ইকুইটি মিন্স হচ্ছে আমাদের সাম্যতা বা ন্যায্য কোনো কিছু। ওকে, এর মধ্যে ইকুইটির অপোজিট কি হতে পারে? বায়াসনেস বা বায়াস। কোনো কিছু যদি আমি সাম্য অবস্থায় বুঝাই বা সাম্য কোনো কিছু বুঝাই, সেটার অপোজিটটা হবে হচ্ছে আমাদের বায়াসনেস বা পক্ষপাত দুষ্ট বা পক্ষপাত। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনার্জেটিক? এনার্জেটিক মিন্স হচ্ছে খুব প্রাণবন্ত। সিনোনিম আবার ভোক্যাব এনার্জেটিক এর সিনোনিম কি হবে? সিমিলার ওয়ার্ড স্প্রাইটলি, হাম্বল, হ্যাস্টি, এক্সট্রিম। এই তিনটা চারটার মধ্যে আমাদের একমাত্র হাস্টি বোঝাচ্ছে যেটা হচ্ছে খুব তাড়াহুড়া করছে, হাম্বল বোঝাচ্ছে খুব ভদ্র নম্রষ্ট, এক্সট্রিম বোঝাচ্ছে কোনো কিছুকে খুব জোর তীব্র বা জোরপূর্বক। এনার্জেটিক স্প্রাইটলি অ্যাকচুয়ালি জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে বোঝায়। ওকে, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি ড্যাশ। এই ডাটার মধ্যে আমার একটা ক্লজ টাইপ অপশন পাচ্ছি, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি পরে আরেকটা পোরশন। এর মধ্যে when he had 16 years, তার যখন 16 বছর ছিল, when 16 years were his age, at the age of 16, at the age 16 years। এর মধ্যে একমাত্র at the age of 16 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার, যে সে 16 বছর বয়সে
ইউনিভার্সিটিতে এন্ট্রান্স নিয়েছিল। ওকে, at the age of 16. Identify the correct sentence. I felt contempt for the criminal. I feel contempt of the criminal. I have felt contempt of the criminal. I have felt contempt with the criminal. আমরা হচ্ছে contempt অর্থটা কি, আর সেটার সাথে contempt ওয়ার্ডটার সাথে প্রিপোজিশন কি যাচ্ছে আমাদের। যখন কোনো কিছু কন্টেম্প্ট করা বোঝায়, মানে কি কোনো কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি ঘৃণা বোঝায়। ওকে, কন্টেম্প্ট ওয়ার্ডটা দিয়ে কোনো কিছুর প্রতি ঘৃণা বোঝায়। সো আই ফেল্ট কন্টেম্প্ট, কন্টেম্প্টের সাথে নরমালি ফর এই অপশনটাই যায় বা এই প্রিপোজিশনটাই বসে, যে কন্টেম্প্ট ফর দ্য ক্রিমিনাল, মানে সেই আসামিটার প্রতি আমি হচ্ছে ঘৃণা বোধ করতেছি। যখন এরকম ঘৃণা বোধ করা বোঝায় তখন আমরা ফর ইউজ করি। It hardly rained at all these summers. এটা হচ্ছে আমাদের একটা এক কোশ্চেন एग्जांपल। যারা তোমরা অলরেডি এর আগের কোশ্চেনটা সলভ করেছো, আমি তখনই বলেছিলাম যে এরকম সহজ সহজ ট্যাগ কোশ্চেন, আর্টিকেল এরকম কোশ্চেন খুব কমনলি আসে, এবং এই কোশ্চেনগুলো আমাদের সলভ করা মানে আমরা খুব দেখা যায় যে ভাইয়া অনেক সময় অনেক পড়া লাগে, এত সময় আমরা কোথায় পাবো। সো আমরা ছোট ছোট সহজ জিনিসগুলো স্কিপ করছি, ছোট ছোট সহজ জিনিসগুলো স্কিপ করে ছোট ছোট সহজ জিনিসগুলো আমরা এক্সাম হলে ভুল করি। এরকম ছোট ছোট সহজ জিনিসগুলো স্কিপ না করে ছোট ছোট সহজ জিনিসগুলো পড়ানো বেটার। ওকে, সো ইটস হার্ডলি রেইনড অল দ্য সামার। হার্ডলি, হার্ডলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড রেইনড, এটা কি পাস্ট ফর্মে আছে। এমন কোন একটা কিছু বলবে যেটা হচ্ছে পজিটিভ, এর মধ্যে এটা একমাত্র পজিটিভ, এটা একমাত্র পজিটিভ, এটাও পজিটিভ না এটাও পজিটিভ না, যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে কি এটা হ্যাজ হবে, হ্যাজ ইট ইজ দা কারেক্ট অ্যানসার হবে। ইজ ইট কোন প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছে। ওকে, had I been reached, yes, had I been reached তার মানে কি সেটা একটা ইমাজিনারি সিচুয়েশন, এন্ড রিচড সেটা কি পাস্ট ফর্মে আছে। যখন এরকম ইমাজিনারি সিচুয়েশন হবে সেটা শ্যাল শুড ক্যান কুড মে মাইট এরকম টাইপ কিছু হতে পারে। এখন যেটা হচ্ছে পাস্ট ফর্মে আছে এর আগের ইয়াটা, তাহলে এর পরেরটা কি হবে, would have helped, রাইট, would have helped। Identify the correct passive form of open the window। এই প্যাসিভ ভয়েস একটু আগে আমরা হচ্ছে একটা কোশ্চেন করেছিলাম যে কোশ্চেনটাকে আমরা প্যাসিভ ফর্মে ট্রান্সফর্ম করেছি। এখানে সেকেন্ড কোশ্চেন ভয়েস থেকে কারেক্ট প্যাসিভ ফর্ম ওপেন দা উইন্ডো। এখন আমরা কি কাউকে আদেশ দিচ্ছি যে উইন্ডোটাকে ওপেন করতে। এখন এরকম যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো হচ্ছে কোন আদেশ দেওয়া বোঝাচ্ছে, এরকম ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন হচ্ছে আমরা ইউজ করি, সেটাকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ওয়ে করি, সেটা অবজেক্ট যেটা থাকে সেটা আমাদের সবার আগে আসে, বাট তার আগে লেট ওয়ার্ডটা আমরা ইউজ করব। সো লেট দি উইন্ডো বি ওপেনড অর ইজ ওপেনড, যেটা একটা প্যাসিভ ফর্ম বি ওপেনড। ওকে, আর স্পাইডারস ড্যাশ ইনসেক্টস, আর স্পাইডারস ড্যাশ ইনসেক্টস, এখানে হচ্ছে আমাদের এটাও একটা আর্টিকেল, একটা एग्जांपल। ইনসেক্টস এন্ড স্পাইডার, স্পাইডার কি একটা কমন নাউন কে বোঝাচ্ছে না, পুরো একটা গোষ্ঠী বা পুরো একটা জাতিকে বোঝাচ্ছে। এরকম স্পাইডারস এন্ড ইনসেক্টস এরকম যখন কোনো কমন কোনো কিছু বোঝায়, এর আগে আমরা জেনারেলি কোনো আর্টিকেল ইউজ করি না। ওকে, the policeman dash the thief red-handed, the policeman caught the thief red-handed। The policeman caught the thief red-handed।
কাম এন্ড গো একটা মানে কি টাইপের সেন্টেন্স হিসেবে আমরা ইউজ করছি। কাম এন্ড গো হচ্ছে আমাদের একটা যেহেতু কনজাংশন ইউজ করছি, সো এটা আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে আমরা ইউজ করি। there is no alternative of training, alternative সাথে আমরা যে প্রিপোজিশন ইউজ করি সেটাকে আমরা বলি of, there is alternative of training. Alternative to training. Okay, so there is no alternative to training is the correct answer. Okay, complete the proverb. A wearer knows where the shoe pinches. একটা common proverb যে a wearer যে হচ্ছে যেটা পরে সেই জানে যে অ্যাকচুয়ালি কোথায় পিনটা পিঞ্চ করতেছে। ওকে, you cannot guess what type of person he is, which clause does the underline portion indicate? What type of person he is? Okay, you cannot guess এই পোরশনটা এখানে you cannot guess what type of person he is। এখন পারসনটাকে আমরা কি করতেছি, what type of verb এর অবজেক্ট হিসেবে একটা কাজ করতেছে, যে গেস করার একটা ওয়ে আছে। তুমি গেস করতে পারছো না what type of person he is, এই ক্লজটা যেহেতু এই গেস কে মডিফাই করছে, যখন এই ভার্ব কে কোন সেন্টেন্স কোন ক্লজ মডিফাই করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেনারেলি নাউন ক্লজ। The train has arrived at 11 pm but it was an hour late. The train যেটা হচ্ছে 1 ঘন্টা লেট করছে এবং সেটা হচ্ছে আমাদের 11টা বাজে আসার কথা ছিল। আসার কথা ছিল যেটা সেটা আগে হওয়ার কথা ছিল যেটা এখনো হয়নি, সেটা কি আমরা পাস্ট টেন্সে ইউজ করব, রাইট? সো পাস্ট টেন্সে যখন ইউজ করব এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন এটার মধ্যে একমাত্র ভার্ব ইউজ করছে কোনটা, পাস্ট ভার্ব। ইজ সাপোজ টু হচ্ছে না, সাপোজ টু হবে না কারণ এখানে অক্সিলারি ভার্ব আছে। দ্য কারেক্ট অ্যানসার ইজ was supposed to. Choose the antonym of ostentatious. Antonym vocab, এই কোশ্চেনটা অস্টেন্সের অপোজিট কি হতে পারে আমাদের, রিজার্ভড। ওকে, এক্সপ্রেশন ট্রু টু देयर সল্ট মিন্স তাদের আমরা একটা বাংলায় খুব কমনলি একটা ইয়া করি যে আমার নুন খেয়েছো তো আমার কাজটা ভালোভাবে করে, মানে যে তোমরা আমার যেহেতু তুমি কোনো একটা অফার নিছো এবং আমার কোনো একটা কাজ তুমি অলরেডি করে দিছো, আমার কোনো একটা বেনিফিটস তুমি এন্টাইটেলড হইছো, তুমি আমার কাজটাও ভালোভাবে করবা, সেটাই হচ্ছে ট্রু টু देयर সল্ট মিন্স যে তারা ফেথফুল টু देयर এমপ্লয়ার্স হয়। ওকে, ইডিওসিনক্রেটিক মিন্স হচ্ছে কোনো কিছু অদ্ভুত বা কিম্ভূত কিমাকার টাইপ কোনো কিছু, যেগুলো হচ্ছে আমরা নরমালি অকওয়ার্ড কোনো সিচুয়েশন হয় সেগুলোকে বলি হচ্ছে আমরা ইডিওসিনক্রেটিক বা সাধারণ কোনো কিছু বা আমরা সচরাচর দেখি না এগুলো। ফর এক্সাম্পল, আমি যদি এখন কোনো জায়গায় ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছি, রাস্তার মধ্যে আমার প্রচুর জ্যাম করার কথা, সেটা যদি না হয় এমন কোনো কিছু হয় যে আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, পুরো রাস্তাটাই হচ্ছে একদম ক্লিন এন্ড ক্লিয়ার, কোথাও কোনো ময়লা আবর্জনাও নেই, সেই সিচুয়েশনগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ইডিওসিনক্রেটিক। ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে অ্যাস্থেটিক বা সুন্দর বা নান্দনিক। ওকে, what is the synonym of sacredness? Sacredness means হচ্ছে
পবিত্রতা। ওকে, তো পবিত্রতা এখানে একমাত্র কমন হচ্ছে স্যাক্রেড, এটা হচ্ছে স্যাক্রেডনেস বলছে নাউন, স্যাংটিটি হচ্ছে একমাত্র নাউন বুঝে, স্যাক্রেড হচ্ছে পবিত্র, পায়াস হচ্ছে কোন নাউন বুঝাচ্ছে প্রেয়ার, এর মধ্যে একমাত্র স্যানিটি হচ্ছে আমাদের পবিত্রতা বোঝাচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি একটা কনভেন্স ওয়ার্ডটা কোনটা হচ্ছে আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড? কনভেন্স ওয়ার্ডটা এটাই হচ্ছে আমাদের পরিবহন। কনভেন্স বলে আমরা যে কোনো ট্রান্সপোর্ট বা যে কোনো একটা পরিবহনের থ্রুতে এক জায়গা থেকে অনেক জায়গায় যাই, সেগুলোকে আমরা ট্রান্সপোর্টের বদলে কনভেন্স ওয়ার্ডটা ভেহিকল যেটাকে আমরা ইউজ করি সেগুলো ব্যবহার করতে পারি। কনভেন্স ওয়ার্ডের কারেক্ট স্পেলিং হচ্ছে CONVEYANC। The golden ring is too costly to purchase. The underlined word golden ring is too costly. এখানে কস্টলি ওয়ার্ডটা নরমালি আমাদের কোন অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব। ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ অ্যাডভার্ব। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটাও হচ্ছে আমাদের একটা ভোকাবুলারি একটা পার্ট। এলিমেন্টারি আমরা সবাই জানি, এলিমেন্টারি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। Complete the sentence. If the sun didn't shine, fruit. If the sun didn't shine. If যুক্ত সেন্টেন্স, এটা কি ইমাজিনারি কোন সেন্টেন্স? didn't shine মানে সেটা হতেও হয়নি, বা যদি হতো তখন কি হতো? The fruits wouldn't ripen, will not ripen, যেটা হচ্ছে এখানে didn't আছে, সো এখানে will not, did not তো হবেই না, has not হবে না, একমাত্র এটা হচ্ছে would not ripen। Okay, we opt dash a reconciliation dash the dispute, এটা হচ্ছে আমাদের appropriate prepositional example। so appropriate preposition যখন আমরা ইউজ করি, এখানে দুটো অপশন আছে, opt এর সাথে আমরা কি ইউজ করি এবং reconciliation এর সাথে আমরা কি ইউজ করি? reconciliation। তো যখন আমরা opt ইউজ করি, opt এর সাথে নরমালি আমরা for প্রিপজিশনটা ইউজ করি। opt for মানে কোনো কিছুকে বেছে নেওয়া, reconciliation মানে হচ্ছে কোনো কিছুকে হচ্ছে মত পার্থক্য বা মত বিরোধকে সলভ করে নেওয়া, সর্ট আউট করে নেওয়াকে বোঝায়। সো উই অপটেড ফর, এখানে দুটো অপশন আছে, ডি অথবা reconciliation to the dispute। reconciliation এর সাথে নরমালি আমাদের টু প্রিপজিশনটা ইউজ করা হয়। we opted dash a reconciliation to the dispute। ওকে, সো উইথ দিস আমাদের সবগুলো কোশ্চেন সলভ করা হলো। হয় আমাদের এইভাবেই হচ্ছে FASS FSSS এ 40টার মতো ম্যাথ থাকে, আর সবগুলো হচ্ছে আমাদের মোটামুটি 1 মার্কাই করে, এবং প্রতিটা ভুল মার্কের জন্য, ভুল অ্যানসারের জন্য আমাদের অ্যাকচুয়ালি 1 করে কাটাও যায়, 1 না 0.25 করে কাটা যায়। সো এরকম 4টা যদি তুমি ভুল অ্যানসার করো তাহলে তোমার 1 মার্ক কাটা যায়। সো এটাই হচ্ছে আমাদের রয়্যাল একাডেমি থেকে তোমাদের জন্য ক্লাস ছিল, লাইভ ক্লাস ছিল আমাদের আজকে FASS এবং FSSS 2022-2023 পর্যন্ত। এন্ড আমরা নেক্সট কোন একটা উইকেন্ডে আবার আসবো হয়তো তোমাদের সামনে, আবার কোন একটা কোশ্চেন সলভ করে নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।